প্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি বটতলার অ্যাক্টরস স্টুডিওর অনলাইন ক্লাসে। আজকে আমাদের ক্লাসের 34তম দিন। আপনারা জানেন যে করোনা যখন শুরু হয় ঠিক সেই সময় আমরা ভেবেছিলাম ঘরে বসে আমাদের সময়টা কেমন করে কাজে লাগানো যায়। সেই জন্য বিশেষ করে যারা থিয়েটারে নতুন আসতে চান, আম, বা এসে গেছেন, বা যারা থিয়েটারে কাজ করছেন তাদেরকে যুক্ত রাখার জন্য এবং তাদের সাথে আমরা যুক্ত থাকার জন্য আমরা শুরু করেছিলাম এই বটতলার অ্যাক্টরস স্টুডিওর অনলাইন ক্লাস। আমাদের আজকে 34তম দিনে বা 34তম ক্লাসে আমাদের সাথে থাকছেন, আপনারা সবাই তাকে চেনেন। তিনি পড়ালেখা করেছেন থিয়েটারে, তিনি সিনেমার এবং নাটকের নির্দেশক, এবং তিনি সিনেমার, আপনারা বাংলাদেশের দেখলেই বুঝে যাবেন কে তিনি। বাংলাদেশে খুব বিখ্যাত একটি চলচ্চিত্র আমরা গত 2-3 বছর আগেই দেখেছি, সেটিরও নির্দেশক আমাদের সাথে আছেন আজকে দীপঙ্কর দীপন। তার আজকের ক্লাসের বিষয় ঠিক করা হয়েছিল অন্তর্পাঠ, ব্যাখ্যা ও প্রেষণা, অভিনয়ের মজা। মূলত দীপঙ্কর দীপন, আপনাকে স্বাগতম। হ্যাঁ, থ্যাংক ইউ রুমাপা। তো আমি ভূমিকাটা দিচ্ছিলাম, তো অভিনয়ের মজা, এই এই যে অন্তর্পাঠ, ব্যাখ্যা, প্রেষণা এবং অভিনয়ের মজা, আমরা মূলত দীপঙ্কর দীপনের সাথে যখন কথা হচ্ছিল তখন দীপন বলছিলেন যে অভিনয়ের মজা এটা নিয়েই মূলত আজকের আমরা কথা বলবো। এবং দীপঙ্কর দীপন আজকে একা থাকবেন না, তিনি এটাকে ক্লাসও বলতে নারাজ। তিনি বলছেন অভিনেতা এবং আম, নির্দেশক, বা নির্দেশক এবং অভিনেতার মধ্যে যে মিথস্ক্রিয়া আজকে সেটা নিয়েই আসলে আমরা কথা বলবো, বা আমরা সেটার অভিজ্ঞতা শুনবো। আজকে দীপঙ্কর দীপনের সাথে আমাদের সাথে স্টুডিওতে আরো আছেন আহ অমিত সিনহা এবং কাজী নওশাব আহমেদ, এবং শেষ পর্যন্ত আমরা এটাকে গিয়ে সেই অন্তর্পাঠ, ব্যাখ্যা ও প্রেষণা, অভিনয়ের মজাকে আমরা বলছি কথোপকথনে দীপঙ্কর দীপন, অমিত সিনহা এবং কাজী নওশাব আহমেদের সাথে। আম, অমিত সিনহা এবং কাজী নওশাব আহমেদ, আপনাদের দুজনকেই স্বাগতম বটতলার অ্যাক্টরস স্টুডিওর অনলাইন ক্লাসে। এবং সাথে তো দীপঙ্কর দীপন আছেনই। আমি কথা না বলি, আমিও বরং খুবই উদ্গ্রীব হয়ে আছি আজকের এই নির্দেশক এবং অভিনেতাদের মিথস্ক্রিয়া কি হয়, এবং অভিনয়ের মজা, অন্তর্পাঠ, ব্যাখ্যা ও প্রেষণা এর মাধ্যমে অভিনয়ের মজাটা মজাটা আমরা কোথায় খুঁজে পাই। আমি ব্যাক স্টেজে চলে যাব। দীপঙ্কর দীপন, অমিত সিনহা এবং নওশাবা, আপনাদের তিনজনকে জানিয়ে রাখি আমাদের দর্শক থাকেন, এর সাথে যুক্ত হন, তারা নানা রকমের প্রশ্ন করেন। আমরা হয়তো কিছু প্রশ্ন শুরুর দিকে স্ক্রিনে আপনারা দেখতেও পারেন, কিন্তু আমরা মনে হয় একদম আলোচনার শেষে গিয়েই যদি আমরা প্রশ্নগুলোর কোনো উত্তর দেই সেটা ভালো হয়। দর্শক প্রশ্ন করতে থাকুক। প্রিয় দর্শক, আপনারা যারা সাথে আছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় বা আজকের অভিজ্ঞতা বিনিময়ে অভিনেতা এবং নির্দেশকের। আপনারা আপনাদের প্রশ্ন করবেন এবং আমরা আশা করছি একদম শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, এবং আমরা শেষে গিয়ে নিশ্চয়ই নির্দেশক এবং অভিনেতা যারা আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন তাদের কথা শুনবো। আমি ব্যাক স্টেজে আছি, কোনো রকমের কোনো কিছু লাগবে আমাকে ডাক দেবেন। আপনারা বরং আজকের মিথস্ক্রিয়াটা শুরু করুন। বটতলাকে ধন্যবাদ, কারণ বটতলার যে এই সেশনটা আমি অনেক রেগুলার দেখি এবং এই সেশনে অনেক নাম করা বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা কথা বলেছেন। সো আমি মনে করি না যে এই সেশনে আসলে ক্লাস নেওয়ার মতো মানে ক্ষমতা আমার আছে বা সেই পরিমাণ যোগ্যতা আমার আছে। বাট আমি যে জায়গাটাকে নিয়ে কাজ করতে চাই, ইনফ্যাক্ট আমি কিছু অভিজ্ঞতা, আমাদের কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাই। আমাদের মানে সামাও অমিতের সাথে, নওশাবার সাথে এক ধরনের আমাদের কথোপকথন হয়। এবং এই অনলাইনে মানে করোনার সময়টাতে আমাদের কথোপকথনটা অনেকবার হয়েছে অভিনয়ের বিভিন্ন বিষয় নিয়ে। এবং সেইখানে আমার কাছে মনে হয়েছে যে আহ, উম, একদমই এই দুজন মানুষ, আমি একদম অন্য রকমের তারকা পরিচয়কে সরিয়ে বা অমিতের অভিনেতা ডাক্তার পরিচয়কে সরিয়ে আমি একটা পরিচয়ে চাবো পরিচয় করাতে, তা হচ্ছে তারা দুজনেই অভিনয়কে প্রচন্ড রকমের ভালোবাসেন এবং অভিনয়টা এনজয় করেন। এনজয় না করতে পারলে অভিনয়টা করেন না। তো এরকম জায়গা থেকে রসবা, কি অবস্থা, কেমন আছিস বল? খুব ভালো আছি দাদা। আমি তো প্রচন্ড ভয়ে আছি যে এত বড় একটা প্ল্যাটফর্মে আমরা তো নিজেদের মাঝে তোমার কাছে অনেক বুদ্ধি নেবার জন্য ফোন করেছি, ক্লাস করেছি, কিন্তু এখন এত বড় একটা প্ল্যাটফর্ম জন্য বটতলা। তো আহ দেখা যাক বাকি সময়টা কিরকম কাটে। আশা করি খুবই মজার কিছু হতে যাচ্ছে এবং আমি আমার জীবনের স্মৃতির পাতায় সুন্দর দিন পাবো। অমিত, অমিত কি অবস্থা, কেমন আছো ভাইয়া?
এই দাদা, ভালো ভালো একটু নার্ভাস কিছুটা, কারণ বর্তমানে এই ক্লাসটা আসলেই আর না, এটাকে আমিও একদমই আমি ফলো যেটা করি। ভালো করে বলছিলাম, যেটাকে আসলে একেবারেই ক্লাস ভাবার কোনো কারণ নেই। আমিও নার্ভাস অন্য একটা বিষয় নিয়ে। আমি নার্ভাস হচ্ছে নওশাবার অডিও অডিও নিয়ে। কারণ নওশাবাকে যতটা সুন্দর দেখা যায়, নওশাবার অডিও ততটাই খারাপ আসে। কোন এক কারণে নওশাবার অডিও সংক্রান্ত ব্যাপারটাকে টেকনিক্যালি আসলে সলভ করা দরকার। কারণ নওশাবা খুব এখন কি ভালো পাওয়া বলে। যাচ্ছে? হ্যাঁ, পাওয়া যাচ্ছে, মাঝে মাঝে থেমে যায় বা কেটে যায়। আমরা আহ, একটা ছোট্ট জিনিস দিয়ে আহ, শুরু করি। যেমনটা হচ্ছে, আমি একটা স্ক্রিন শেয়ার করতে চাচ্ছি। ওকে, আমি আরেকবার ট্রাই করি। শেয়ার স্ক্রিন, অ্যাপ্লিকেশন উইন্ডো। আচ্ছা, মনে হয় দেখা দেখা যাচ্ছে না? আসছে দাদা। এখানে একটা লেখা আছে যে হচ্ছে ডায়ালগ ফর অমিত। আচ্ছা, আমাকে কি দেখা দেখা যাচ্ছে? হ্যাঁ দাদা। জি ওকে, দাদা, ফাইন। দেখতে যদিও আমিও ঠিক শুধু মানে স্ক্রিন শেয়ার হওয়ার পর শুধু পুরো স্ক্রিনটা দেখতে পাচ্ছি, আশেপাশে আমাকে দেখতে পাচ্ছি না। আমি এটা বুদ্ধি করে আমাকে দেখার ব্যবস্থা। আমরা দেখছি দাদা। না, আমারও দেখতে হবে তো তোদেরকে। পাচ্ছি। ওকে। হুম। এখানে যে বিষয়টা আছে, এখানে একটি সংলাপ আছে। আমরা না খুব দ্রুত আমাদের জায়গায় চলে যাই, কারণ এই আড্ডাগুলো এত লম্বা সময় ধরে এই আড্ডাগুলো আমাদের হয়। তো এই 1 ঘন্টা খুব অল্প সময়। আমি একদম নোটবুকের মতো করে আজকে যারা আছেন আমাদের সাথে তাদেরকে আমরা বলে দিই যে আমরা আসলে আজকে অভিনয়ের সাবটেক্সট এবং অভিনয়ের মোটিভেশন নিয়ে কথা বলবো। আমরা যখন একটি সংলাপ বলি, তার একটি সাবটেক্সট থাকে এবং তার একটি মোটিভেশন থাকে। মানে আমরা সংলাপটা কোন মোটিভেশন থেকে বলছি, সেটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আবার মোটিভেশনের পাশাপাশি সাবটেক্সট থাকে, যা দুটো সুন্দর বাংলা করা হয়েছে। একটি হচ্ছে অন্তর্পাঠ। খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই বাংলাটা আমরাই শুধু করেছি এই ক্লাসটার জন্যই। নিত্রাপা এই সুন্দরটা বাংলা করে দিয়েছেন অন্তর্পাঠ, আর প্রেষণা হচ্ছে মোটিভেশনের জায়গা। সংলাপ বলার সময় কিভাবে সাবটেক্সট কাজ করে। সাবটেক্সট সর্ট অফ এরকম একটা বিষয় যে সাবটেক্সট লাইক এ ম্যাজিক। মানে একটা বাস্তবতাকে সাবটেক্সট ধুম করে বদলে ফেলতে পারে, মানে পুরোপুরি বদলে ফেলতে পারে। আমি যেমন আজকে কথার ছলে গল্প করতে করতে বলছিলাম তখন যে আচ্ছা, আমি বুঝতে পেরেছি আমি কেন তোমার দেখতে পাচ্ছি না, এবার দেখতে পাচ্ছি সুন্দর। আচ্ছা, আমি যেটা বলার বলার চেষ্টা করছিলাম, ওকে, এবার ঠিকঠাক আছে। যেমন নসভাকে নসভা যদি এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়, যে ধরা যাক যে তুই উম, উম, অমিতকে 1 কাপ চা এনে দিলি। তো এখন আহ এটা হচ্ছে একটা ক্রিয়া, একটা অ্যাকশন। এই ক্রিয়া বা অ্যাকশনের পিছনে অনেকগুলো রকমের বাস্তবতা থাকতে পারে। এই বাস্তবতাগুলো একটি মানে অভিনয় সবচেয়ে মজার বা ইন্টারেস্টিং জায়গা হচ্ছে যে ক্রিয়া বা অ্যাকশন আসলে কোন রকমের ভূমিকা রাখে না। অভিনয়ের ক্ষেত্রে ভূমিকা রাখে ক্রিয়া বা অ্যাকশনের পিছনে যে মোটিভেশন বা যে ব্যাখ্যার জায়গাটা। এখন ধরা যাক যে আহ নশবা যে চাটা এনে দিল, সেই চাটা হচ্ছে আহ ধরা যাক যে নশবা খুব ভালোবেসে এনে দিল। অমিত ধরুন যে আমরা একটা এমন চরিত্রে অভিনয় করছি, হাজবেন্ড ওয়াইফ। অমিত হচ্ছে সাদেক, আর নশবা হচ্ছে এখানে মিলি নামে একটি ক্যারেক্টার। মিলি সাদেককে এসে 1 কাপ চা দিল। এই 1 কাপ চা দেওয়ার সময় আমরা যদি এই একই তো অ্যাকশন, এসে 1 কাপ চা দেওয়া, সংলাপ, নাও তোমার চা, এইটুকুই হচ্ছে সংলাপ। এখন এটাকে নিয়ে আমরা কতটা মজা করতে পারি, কতটা বিভিন্ন ভাবে বলতে পারি, আমরা সেইটা এটা করব। এবং তার উত্তরে সাদেক বলছে, বাহ। এই যে সংলাপের মানে কি বলবো, মানে পরিমিতি বোধের চূড়ান্ত,
একজনের সংলাপ হচ্ছে এই নাও চা, আরেকজন বলছে বাহ। তোমরা দেখেছিলে কিনা একটা একটা নাটক বা একটা লেখা আছে সত্যজিৎ রায়ের, একজন অভিনেতার সংলাপ ছিল একটি আহ। তো সেই দেখেছিলে, এটা নিয়ে অনিমেষ একটা নাটকও বানিয়েছিল, আবুল হায়াত অভিনয় করেছিল, খুব মজা। তো ছোট্ট সংলাপ তোমাদের। এখন আমরা যদি এই চা দেওয়াটা কে যদি পিছনের ঘটনাটা চিন্তা করি, এটা আসলে চাটা সে কখন দিচ্ছে, সকালে দিচ্ছে নাকি দুপুরে দিচ্ছে? আমাদের গল্পে বলা আছে চাটা দুপুরে দিচ্ছে বা বিকেলে চাটা দিচ্ছে। অফিস থেকে ফিরেছে সাদেক, মিলি তাকে এসে চা দিচ্ছে এক কাপ। এখন এই চাটা দিতে পেরে মিলি সে কি খুশি? মানে সে কি অমিতের ওই সাদেকের জন্য এক কাপ চা বানাতে পেরে খুশি? মানে সে তার প্রিয় মানুষকে কিছু একটু করতে পারলো, এজন্য খুশি? নাকি সে প্রচন্ড বিরক্ত যে আমার জীবন কি, মানে আমি কি এই চা বানানোতেই আমার জীবন আটকে গেছে, আমাকে শুধু চাই বানাতে হবে, মানে তুমি আসলে পরে আমাকে এক কাপ চা দিতে হবে, না দিলে তুমি আমাকে কথা শোনাবা। সো এর মধ্যে কোন রকমের ভালোবাসা নেই, দায়িত্ববোধ আছে। দুটোর সময় একজন অভিনেতা কিভাবে আলাদা করবে? নশবা বল। প্রথমটা হচ্ছে যে তুই চা দিচ্ছিস, তুই খুব ভালোবেসে। ভালোবেসে দিচ্ছিস, এবং তুই মনে করছিস যে তোর তার প্রতি একটু মানে ভালোবাসা দেখানোর একটা সুযোগ এই চা দেওয়ারটা, এটা কিভাবে করবি? আর দ্বিতীয়ত হচ্ছে এই চা তোর মনে হচ্ছে যে ও আসবে, আমাকে এক কাপ চা বানিয়ে দিতে হবে, আমি সেই পুতুলের মতো দীর্ঘদিন ধরে একই কাজই করে যাচ্ছি এই সংসারে, যে এই চা তো বুয়া বানাতে পারে, হয়তো বুয়া তোর চেয়ে ভালো চা বানায়ও, কিন্তু না, বউয়ের হাতেই চা খেতে হবে। সো সে তার মতো করে সে ব্যাপারটাকে এনজয় করছে না। তুই কিভাবে ডেলিভারি করবি? আমার তো একটাই ডায়লগ, এই নাও চা। একটা ডায়লগ, এই নাও চা, বা এই নাও চা, এইটুকু ডায়লগ, বেশি কিছু না। এটা কোনটা, ভালোবাসার চা না দায়িত্বের চা? এটা ভালো, এটা এটা ভালো। আমরা বুঝবোই, বললে তো হবে না। এটা হচ্ছে যে ছোটবেলার মতো আমি রবীন্দ্রনাথ একে মানুষ চিনতো না, লিখে দিতাম রবীন্দ্রনাথ ঠাকুর। ওরকমটা তো করলে হবে না, না। ও ও ডেলিভারি দিবে, আমরা সেখান থেকে বুঝবো। আমি তো প্রথমবার বললাম, দ্বিতীয়বার আমরা বলবো না, আমাদের গেমটা হবে এইটা, একটা ডেলিভারি দেবে, অন্য একটা সংলাপে ডেলিভারি দেবে, আমরা সেখান থেকে তার ব্যাখ্যাটা, সাবটেক্সটটা, মোটিভেশনটা, এগুলো ভিন্ন ভিন্ন বিষয়, ওগুলোকে আমরা বোঝার চেষ্টা করব। জি। ওকে, লেটস স্টার্ট। আমার জি, আমার সাউন্ড ঠিক আছে, রাইট? পাওয়া যাচ্ছে? ওকে। সাউন্ড সাউন্ড নিয়ে একটু যন্ত্রণা আছে, থেমে থেমে আসছে, বাট তুই এটা ভুলে যা, তুই এটা ইগনোর কর। ঠিক আছে, জি, আচ্ছা, ওকে। এই নাও চা। ওকে, এখন নেক্সট সেটটা শুনি। আচ্ছা, এই নাও চা। হ্যাঁ, এটা তো এটা তুই করলে খুব মোটা দাগে। তোর এই নাও চাটা শুনে সাদেক বুঝবে তুই রেগে আছিস। সাদেক তোর রেগে যাওয়াটাও পছন্দ করে না। তুই তার বিয়ে করা বউ, সে তোকে খুশি মুখে এনেই চা দিতে হবে, গোমরা মুখেও চা দেওয়া চলবে না। মানে যন্ত্রণা কোথায় মেয়েদের, মানে তাকে সবসময় দেখাতে হবে যে সংসারটা সে এনজয় করছে, না হলেও সমস্যা, মানে এনজয় না করলেও বলার কোনো উপায় নেই। তো মানে সূক্ষ্ম জায়গাটা হচ্ছে এখানে। এই নাও চা। ওকে, নশবা খুব ভালো অ্যাক্ট্রেস, তো আমরা দুটোতেই খুব সুন্দর করে বুঝতে পেরেছি যে দুটোতে, একটাতে সে খুব ভালোবেসে খুশি মনে চা দিচ্ছে, একটাতে তার যে, আচ্ছা আমরা যদি কিছু বিষয় এখন বোঝার চেষ্টা করি আমাদের অভিনয় শিক্ষার্থীদের জন্য, এই যে নওশবা প্রথম ডায়লগটা পরের ডায়লগটার মধ্যে কি কি যুক্ত করলো, যেই কারণে বা কি কি পরিবর্তন করলো, যে কারণে পরিবর্তনটা আমাদের সামনে স্পষ্ট হলো। অমিত, তুই একটু বলবি এই বিষয়ে কি কি পরিবর্তন পেয়েছিস দুটো ডেলিভারির মধ্যে, নওশবার মধ্যে?
প্রথম হচ্ছে দাদা ওর অ্যাজ এ অমিতি বল। না, আমার কাছে যেটা মনে হলো যে প্রথমে যেটা ছিল ওর আইজ এন্ড দ্য ওয়ে শি ডেলিভার্ড, লাভ ওয়াজ দেয়ার একদম ডমিনেন্টলি। হ্যাঁ, ওর যে ওঠানামাটা গলার ভালোবাসাটা প্রকাশ পাচ্ছে। আর আর তো পরবর্তীতে এর সাথে তো ভ্যাটকানি ছিলই। হ্যাঁ, মানে ওই মানে ওর এক্সপ্রেশন এন্ড আই মানে মানে ভ্যাটকানি তো ছিলই, হ্যাঁ, তাতেই দাঁত মুখে চোখে সব জায়গাতে স্পষ্ট হয়ে গেছে যে ও আসলে শি মানে ওয়াজ ওয়েটিং ও টু গিভ দিস স্পিচ। ও এনজয় করছে ব্যাপারটা। হ্যাঁ, আচ্ছা পরেরটা, হ্যাঁ আর পরেরটা ওই সেম দাদা, ওর ফেসিয়াল এক্সপ্রেশন এবং ডেলিভারি থ্রু, মানে ইটস কাইন্ড অফ এ রেসপন্সিবিলিটি। খুব একটা ভালো লাগতেছে না, শি ইজ টায়ার্ড অফ ইট, এবং এই কারণেই খুব তাড়াহুড়া করে কিন্তু চাটা দেওয়া। আগেরটা যে এই নাও তোমার চা, এই যে সময়টা, হ্যাঁ, পরবর্তীতে এই নাও তোমার চা, ডিউরেশনটাও কিন্তু কম ডায়লগটা। যোগ যোগ করতে পারি আমি, এই যে যথারীতি নশোবার মাইক মিউট হয়ে গেছে, ওকে, এসে একটা জিনিস যোগ করতে পারি আমি, ডায়লগের মাঝখানের পজ, মানে কোন একটা জায়গাতে ও পজ নিয়েছিল। মুশকিলটা হচ্ছে কি, এই সেম জিনিস করতে বললে নশোবা আবার পুনরায় এক জিনিস করতে পারবে না। আমি যদি নশোকে এখন বলি যে তুই কি করেছিলি প্রথমবার, তুই দ্বিতীয়বার কি করলে আবার দেখা, ও করতে পারবে না। ইনফ্যাক্ট থিয়েটারের পাওয়ারটা হচ্ছে এখানেই, থিয়েটার প্রতি মুহূর্তে ক্রিয়েট হয়, মানে মঞ্চে, এইটা হচ্ছে মঞ্চের একটা স্পেশাল গুণ, যেই গুণটার কারণে মঞ্চ কোনো দিন মানে হারিয়ে যাবে না, কোনোদিন মরবে না। কারণ এই যে প্রত্যেকটা পারফর্মার প্রত্যেকটা রাতেই নতুন করে ক্যারেক্টারটাকে আবিষ্কার করে, ইনফ্যাক্ট এক ধরনের নতুন করে ডিসকভার্ড হয়। আমরা সিনেমাতে কি হয়, একবার শুট করে ফেললে আমি 500 বার দেখি একই ডেলিভারি তো, হ্যাঁ, কিন্তু এখানে যেটা হয় একদম ভিন্ন রকমের ডেলিভারি হয়। নশোবা আমি জানি নিশ্চিত আবার করতে পারবে না, কিন্তু আমি যেটা বলবো যে লেটস ট্রাই, নশোবা আরেকবার ট্রাই করি আমরা, তুই পুরো জিনিসটাই আরেকবার করবি। আচ্ছা, ভালোবাসাটার থেকেও করছি না, প্রথম থেকে তোর শুরু করছি। ইচ্ছা, তুই যেভাবে করতে ও, চাস। ওকে, ঠিক আছে। ট্যাগ দিবি না, আমরা বুঝে ফেলবো। আচ্ছা, এই নাও চা। এই নাও এইটা দেখ, চা। এইটা হ্যাঁ, ইন্টারেস্টিং ব্যাপার কি জানিস নশোবা, জি, তোর আগের জি। ডেলিভারিটা এই ডেলিভারির থেকে অনেক গুণ বেটার ছিল। আচ্ছা, যখনই একজন শিল্পী কনসাস হয়ে যায় তার কাজ নিয়ে, তখন সে কি বলবো, অর্গানিক একটা বিষয় হারিয়ে ফেলে, তার নিজস্ব স্বতঃস্ফূর্ত এক ধরনের অভিনয় প্রক্রিয়া হারিয়ে ফেলে। এবার তুই কি করেছিস, প্রথমবারে খুব এমন ডগমগ হাসি, মনে হলো যে বিয়ে হয়েছে 3 দিন, মানে এবং কি বলবো, মানে ভালোবাসে স্বপ্নের রাজপুত্রের সাথে বিয়ে হয়েছে। চা কেমন হয়েছে ব্যাপার জানি না, মানে চা দিতে গিয়ে সে মহা খুশি। আর পরেরটা মনে হয়েছে যে অলরেডি বিয়ে হয়ে গেছে, মানে বহুদিন তুই এই যন্ত্রণা বহুদিন সহ্য করছিস, এবং তুই কিন্তু দু জায়গাতেই বাড়িয়ে দিয়েছিস। তুই মানে সচেতন ভাবেই তুই আরেকটু সচেতন হয়ে গেছিস জিনিসটা করার জন্য। আমি বহুবার দেখেছি, আমি যখন নাটক বা সিনেমা বা এই ধরনের কিছুতে ডেলিভারি দেই, প্রথম যে ডেলিভারিটা পারফর্মাররা দেয়, দ্যাটস দ্য বেস্ট ডেলিভারি। অনেক কারণে আমাদেরকে আবার নিতে হয়, কখনো কখনো জি, আমাদের টেকনিক্যাল ফল্ট থাকে, লাইট ফোকাস, কখনো কখনো পারফর্মারের ফল্ট থাকে, সে সংলাপ ভুল করে, কিন্তু প্রথম ডেলিভারির যে ফ্রেশনেস, এই জিনিসটা হয় না। রসবত এখন হচ্ছে জি। তুই পরকিয়া করিস, প্ল্যান করেছিস সাদেককে মেরে ফেলবি, চায়ের মধ্যে বিষ, কিন্তু তুই চা দিবি হেসে, আচ্ছা, আচ্ছা। চা খেলে পরেই দেখ, এই তো এসব চায়ের সাথে বিষ মিশিয়ে মেরে ফেলা ড্রামাটিক শোনাচ্ছে, কিন্তু শেক্সপিয়ার নাটকের স্তম্ভই দাঁড়িয়ে আছে এসবের উপরে। সো আমরা আমরা রিসিভ করতেই পারি। তো ওকে। যেটা বেসিক হলো যে তুই মনে কর, হুম, হুম। এবং বাট তুই আবার সন্দেহ করছিস যে মানে ধুম করে তো কেউ কেউ তো ভালোবাসার মানুষকে বিষ দেয় না,
নিশ্চয়ই বহুদিন ধরে সম্পর্ক ঝামেলা চলছিল, এক ধরনের অবিশ্বাস চলছিল, খোটামুটি চলছিল, পারস্পরিক জায়গাটা হয়তোবা কিছুটা নষ্ট হয়ে গেছিল, এরকম অনেক কিছুই হতে পারে। সো এক মনে ভয়টাও আছে যে রেগুলার চা দেই না, আজকে চা দিয়েছি, বিশ্বাস করবে তো, খাবে তো, মানে আবার চোরের মন পুলিশ পুলিশ ব্যাপারটাও আছে, আবার কখনো প্রকাশ করতে দিবি না এ ব্যাপারটাও আছে। মানে তুই একটা গুড অ্যাক্ট্রেস ইন লাইফ, মিলি একজন গুড অ্যাক্ট্রেস, কিন্তু আমরা মিলির সেই সংখ্যাটাও বুঝতে চাই। না ডায়লগ সেম, এই নাও চা। আচ্ছা আমি আসলে বেসিক্যালি একদম ঠিক এজন্যই আজকে নশোবাকে স্পেশালি চেয়েছি। এই যে খুব আমার কাছে মনে হচ্ছে যারা দেখছে এই লাইফটা, তাদের কাছেও বিষয়টা অনেক বেশি স্পষ্ট, কোথায় পরিবর্তনটা করলো, কোন জায়গা থেকে পরিবর্তনটা করলো, কোন জায়গা থেকে ব্যাখ্যাটা হলো। হয় কি, পারফর্মারদের ডিমান্ড তৈরি হয়, পারফর্মারদের এই ডিমান্ড তৈরি হয় পারফর্মারদের 2-3 দিক থেকে। টেক্সট এক ধরনের ডিমান্ড তৈরি করে, পারফর্মার নিজের মতো একটা ডিমান্ড ক্রিয়েট করে, ডিরেক্টর একটা ডিমান্ড ক্রিয়েট করে। একটা ক্যারেক্টার লেখাই হয়েছে এমন ভাবে যে খুব কমপ্লিকেটেড ক্যারেক্টার, খুব কমপ্লিকেটেড ক্যারেক্টার। আবার এমন হতে পারে ক্যারেক্টারটা অতটা কমপ্লিকেটেডও না, পারফর্মার সেটাকে একটা কমপ্লিকেটেড ব্যাখ্যা দাঁড় করিয়েছে এবং যে ব্যাখ্যাটা জাস্টিফাইড, লজিক্যাল। অথবা ডিরেক্টর তাকে আরেকটা অ্যাঙ্গেল দিয়েছে ভাবনার জায়গা থেকে, সব মিলে ডিমান্ডটা বেড়ে গেছে। যেমন আমি বলছিলাম যে চায়ের মধ্যে বিষ আছে, হাজবেন্ডের সাথে সম্পর্কটা অতটাও ভালো না, হাজবেন্ড এই চা নিয়ে ছুঁড়েও ফেলতে পারে, রাখো তোমার চা খেলাম না বলে বলে চলে যেতে পারে, অথবা চাটা খাওয়ানো দরকার, বা বলতেও পারে যে চা তুমি আগে খাও তারপর আমি খাবো। এতগুলো রিস্ক ফ্যাক্টরের মধ্যে ওকে ডেলিভারি দিতে হচ্ছে। এই যে রিস্ক ফ্যাক্টর তৈরি করা এবং সবগুলোই অভিনয়ের মধ্যে নিয়ে আসা, আমি একটু নশোবাকে প্রশ্ন করতে চাই। নশোবা, তোর কি মনে হয়? তুই খুব ভালো করেছিস কাজটা, খুব ভালো করেছিস, কিভাবে সম্ভব করিস এগুলো? দাদা, প্রথমত যে আপনি যে ব্যাখ্যাটা আমাকে দিলেন যে ওর ওকে ও কেন এই সিচুয়েশনের আগে কি করছিল, এবং পুরো জিনিসটা আমাকে একবারেই মানে ও পার্টিকুলার সিনটা করার আগে আগের পুরো ঘটনাগুলো, এই চরিত্রটি কি কি ঘটনার ভিতর দিয়ে গিয়েছে সবকিছু একসাথে মনে হয় যে ফাস্ট ফরওয়ার্ড অথবা মতো আমার মাথার মধ্যে চলে আসে, এবং সেটাকে আমি এক জায়গায় আনার পর আমার কাছে মনে হয় এই মুহূর্তে যে ক্রিয়াটি আমি করব, যে ইমোশনটা আমাকে ডেলিভারি দিতে হচ্ছে, সেইটা আহ এর পরের মানে সেই জায়গাটাতে আমি আগে নিজেকে দাঁড় করাই, এবং আমি খুব বেশি আমি 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 নিজেকে আসি আমি আসি আমি আসি এক এক করে আসি। তা হচ্ছে যে নাম্বার 1, তুই বেসিক্যালি প্রথমে, আমি যদি একটা অভিনেতার প্রস্তুতি বলি, তাহলে প্রস্তুতির জন্য প্রথমে তুই হচ্ছে যে ক্যারেক্টারটার ক্যারেক্টারটা কোন জায়গায় পেছনে তার সাথে কি ঘটেছে, সেই বিষয়গুলোকে তুই প্রথমে অ্যাজ এ ইনফরমেশন তোর কাছে গেল। তারপরে কি তুই এই ইনফরমেশন গুলোর সাথে মানসিক ভাবে টাই আপ হলি কিভাবে? হ্যাঁ, প্রথমে হচ্ছে আমি এই চরিত্রটা, ধরেন আমার সিনটা যদি পার্টিকুলার একটি ফিল্মে অথবা একটি নাটকে, এইটা দিয়েই ধরেন এটা দিয়ে আমার ফিল্মের শুটিং স্টার্ট হচ্ছে, এটাই আমার ফার্স্ট শট। তখন আমাকে পুরো স্ক্রিপ্টটাকে করে নিজের মাঝে ধারণ করা শব্দটা, যে বিষয়টা আমি মনে করি সেটা হচ্ছে শুধুমাত্র যে নিজের ক্যারেক্টারটা তা না, আমার কো আর্টিস্টের জার্নিটাও আমাকে জানতে হয়, এবং কারণ সে ওই সময়
কোন মানসিক জায়গায় রয়েছে সেইভাবে আসলে আমি তার দিকে বলটা ছুড়ে দেবার চেষ্টা করি। আমি একটু যোগ করি এখানে, তা হচ্ছে তোর সন্দেহ হচ্ছে যে এই সাদেক রিয়াক্ট কি করবে, চাটা খেতে পারে, ছুঁড়ে ফেলতে পারে, বিপজ্জনক বিষয় তোকে দিয়ে বলতে পারে তুমি আগে খেয়ে দেখো, তখন তুই পুরো বিপদে পড়বি। তো তোর কাছে কিন্তু ওর রিয়াকশনের একটা মানে কি বলবো তো ওর রিয়াকশনে একটা ভয়ও আছে যে ও আসলে কিভাবে রিয়াক্ট করতে পারে। সো ওটাও তোর অভিনয় ভূমিকা রেখেছে। একই সাথে তোকে আবার হাইড করতে হবে, তোকে পুরো ব্যাপারটা লুকাতে হবে, যেন মনে হয় আজকে মেয়েটার মুড ভালো, সো মেয়েটা আজকে চাটা এনে দিয়েছে, মানে হয়তোবা সে আবার ফিরে আসতে চায়, সম্পর্ক স্বাভাবিক করতে চায়। এই পুরো ব্যাপারটা তুই রিসিভ করিস কিভাবে, ডেলিভারি করিস কিভাবে, মানে এটা কি স্বতঃস্ফূর্ত না কোনো টেকনিক তোর আছে? যেমন তুই একটু যেমন এক সেকেন্ড, যেমন তুই শুরু করার আগে একটু দুই একটা লুক দিয়েছিলি, ছোট্ট দুই একটা পজ নিয়েছিলি, এটা নিশ্চয়ই ইউটিউবে থাকবে, তো সবাই একটু রিউইন্ড করে দেখতে পারবে। তো টেকনিক গুলো কি, মানে স্বতঃস্ফূর্ত আসে নাকি টেকনিক? দাদা আমি আসলে ঠিক মানে কোনো টেকনিক অ্যাপ্লাই করি না। আমার কাছে মনে হয় যে একটা সিচুয়েশন যখন আমার সামনে আসে তখন এই যেটা আমি বললাম কিছু ইনফরমেশন, আর ওই মুহূর্তে আমার আমার যে অর্গানিক যে ফিলিং গুলা ক্রিয়েট হয়, যে যেটা উপস্থিত বুদ্ধিও বলা যেতে পারে, যে কনসিয়াসলি এবং সাবকনসিয়াসলি আমার শরীর মন সবকিছু একসাথে হয়ে যেটা করতে চায় আমি সেটাকে সাপোর্ট করি। এরপরে যখন ডিরেক্টর যদি সেটাকে এডিট করতে বলেন, সেটা যদি আরেকটু ডিফাইন করতে বলেন অথবা আরেকটু পরিমাপ, মানে ধরেন কিছু কমাতে বলেন কিছু বাড়াতে বলেন, সেটা টোটালটাই মানে হোল ডিরেক্টরের উপর আমি ছেড়ে দিই। কিন্তু আমার বিষয়টা খুব ভীষণ ভাবে আমি কোনো তৈরি করে ফ্রেমের মধ্যে আটকে ফেলি না। তাহলে আমার কাছে মনে হয় যে একটু তাহলে মানে একসাথে মিলে যে ম্যাজিকটা সেটা তাহলে কি ব্যাপারটা অনেকটা পিটার ব্রুকের মতো করে তুই বলতে চাস যে ঠিক এই সময়, ঠিক এই নাও, মানে যেই মুহূর্তে তুই ডেলিভারি দিচ্ছিস ঠিক ওই আগের মোমেন্ট মিলেই একটা মোমেন্টাম তৈরি হয়, যে মোমেন্টাম দিয়ে তুই ডেলিভারি দিস, খুব প্রিপারেশন আগের থেকে, খুব প্রি প্ল্যান কিছু না, তুই আসলে ওই মুহূর্তে তোর উপস্থিত বুদ্ধি, ইনফরমেশন, তোর অ্যাক্টিং প্রতিভা, তোর প্রকাশ, সমস্ত কিছুর একটা মিথস্ক্রিয়ার মধ্যে দিয়ে ব্যাপারটা ওই মোমেন্টে তৈরি হয়, এরকম কি? হ্যাঁ দাদা, আর এবং আমার কাছে মনে হয় যে মোমেন্টে মোমেন্টে যে এক একটা ম্যাজিক ক্রিয়েট হয় সেটা আমি আসলে মানে এটা যে মানে এটা আমার প্রথম দিকে বুঝতে সময় লেগেছে, কিন্তু একটা পর্যায়ে আমি ফিল করেছি স্পেশালি সিনেমা করতে, যে যে মোমেন্টে যে লাইট ক্যামেরা এই যে পুরো আর্ট ডিরেকশন মিলিয়ে যখন একটা ম্যাজিক ক্রিয়েট হয় আপনার মানে আপনার পারফর্মার আপনার সামনে, সে সময় কিছু তৈরি হয়, যে কেমিস্ট্রি তৈরি হয়, সেইটাকে আমি মিস করতে চাই না। তো সে কারণে আমি হয়তো বা ভাবে নিজেকে রেডি রাখি যে আমার ক্যারেক্টারটা দেখতে কেমন, আমার ক্যারেক্টারটার মানসিক কাঠামো কি, সবকিছু রেডি আছে, কিন্তু আমি ওই মোমেন্টের উপরে পুরো বিষয়টা ছেড়ে দিয়ে আমার কো-আর্টিস্ট নিজের উপর এবং অবশ্যই আমার ডিরেক্টরের উপরে। আচ্ছা, আমি এখন অমিতের কাছে আসি। জি। আমি একটা ডায়লগ পড়ছি, এই ডায়লগটা অমিতের কাছেও দেয়া আছে অমিতকে, আমি পড়ছি, স্ক্রিন শেয়ার করছি না, তাতে পুরো জিনিসটা খুব ছোট হয়ে যায় আকৃতি, তো আমরা কন্টিনিউ করছি। সেখানে ডায়লগটি হচ্ছে এরকম যে সত্য আর মিথ্যা ব্যক্তিভেদে পাল্টে যায়, ভ্রম আর বাস্তবতার তফাৎ কেবল দৃষ্টিভঙ্গিতে হয়। আমার জন্য যেটা ভ্রম, একজন সিজোফ্রেনিক রোগীর জন্য সেটা বাস্তবতা। পাবলোর জন্য যেমন বাস্তব ছিল অখিল বন্ধু ঘোষ বা বোরহান উদ্দিন বা শুক্লার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, এই ভ্রম আর কাল্পনিক চরিত্রের ঘেরাটোপে আটকে নিজে কষ্ট পাচ্ছিল পাবলো, কষ্ট দিচ্ছিল শুক্লাকেও। তারপর এই খুন, শুক্লার মৃত্যু। অথচ পাবলোর প্রেমিক সত্তা মেনে নিতে পারেনি যে শুক্লা নেই, ও ভুলে যেতে চেয়েছিল শুক্লাকে মেরে ফেলেছে। পাবলোর আরেকটি সত্তা মেনে নিতে পারেনি শুক্লার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, তাই মৃত মানুষটাকেই খুন করতে চেয়েছিল ফের।
আমি তাকে তার সেই স্মৃতিতে ফিরিয়ে আনতে চেয়েছিলাম। আমি ব্যাকগ্রাউন্ডটা বলিনি। ব্যাকগ্রাউন্ডটাতে ধরা যাক যে একটা নাম বলতো, যেমন একটা পুরুষ নাম বল। অমিত বল, যে কোনো একটা নাম বল, মানে একটা যে কোনো নাম। মোহিত। যা মনে হয়। কি? মোহিত। হ্যাঁ, মোহিত একজন গোয়েন্দা, অনেকটা মিসির আলী টাইপের। সে একজন মানুষ যে পাবলো নামের একজনের কেস নিয়ে ডিল করেছে। এই পাবলোর প্রবলেম কি? পাবলোর প্রবলেম হচ্ছে পাবলো শুক্লাকে একবার খুন করেছে, কিন্তু পাবলো এটা ভুলে গেছে। পাবলো শুক্লাকে আবারও খুন করতে চায়। সে কল্পনায় শুক্লাকে তৈরি করেছে এবং সে কল্পনার শুক্লাকে খুন করতে চায়। তখন এরকম একটা প্রবলেমেটিক সিজোফ্রেনিক রোগীকে যখন মোহিত নামে তো একজন এরকম মনোবিজ্ঞানী আছেই ভাই, মোহিত কামাল ভাই, এটা আপনার নামের উদ্দেশ্যে বলা হয়নি, এটা খুব ইনস্ট্যান্ট ও নামটা বলেছে। আচ্ছা, এই যে মোহিত, সে চাচ্ছে পাবলোকে তার স্মৃতিতে ফিরিয়ে আনতে, যে তুমি এখন যাকে দেখছো বা যাকে খুন করতে চাচ্ছ, ওকে হয় তুমি আগেই খুন করে ফেলেছো অথবা সে মৃত। তুমি মৃত মানুষকে তোমার মনোজগতে জাগিয়ে তুলছো এবং তুমি তাকে শত্রু মনে করছো। তো এরকম একটা জটিল অবস্থান অমিত ডিল করছে। অমিত হচ্ছে অনেকটা ব্যোমকেশ বক্সী, মিসির আলী, তারপরে ফেলুদা, এগুলোর সমন্বয়ে একটা ক্যারেক্টার। অনেকটা মিসির আলীর ইয়াং ভার্সন। মিসির আলীর ওই সাইকোলজিক্যাল অ্যানালাইসিস, প্যারাসাইকোলজিক্যাল অ্যানালাইসিস, আর ব্যোমকেশ বক্সীর সত্যান্বেষী মানসিকতা, দুটো মিলিয়ে মোহিতের তৈরি ধরে নিলাম। শেষের দিকে, মানে নাট্য ঘটনার শেষের দিকে বা সিনেমার শেষের দিকে, অভিনয়ের শেষের দিকে, এই ডেলিভারিটা ও করছে বাকি টিমটাকে বোঝাচ্ছে যে সে আসলে কিভাবে এই ডিলটা করেছিল, সে আসলে কিভাবে। আমি দর্শকদের জন্য আমাদের স্ক্রিনটাও শেয়ার করে দিলাম, নাকি দিলাম না? দিলাম তো, দিয়েছি, স্ক্রিনটা শেয়ার করে আসবে। হ্যাঁ, তো স্ক্রিনটা কি হলো? চলে আসবে। আমি না স্ক্রিনটা বন্ধ করে দিয়েছি আসলে ভুল করে। এসব বৈজ্ঞানিক ব্যাপার স্যাপারে আচ্ছা, এই তো পেয়েছি অ্যাপ্লিকেশন উইন্ডো। আচ্ছা, এবার তো স্ক্রিন শেয়ার হওয়া উচিত। আচ্ছা, আরেকবার ট্রাই করি, শেষবারের মতো। সরি দর্শক, আমাদের এই টেকনিক্যাল জ্ঞানের অভাবের কারণে আমাদের ক্ষমা করে দিবেন। ওকে, এবার এরকমটা হতে হবে। দীপন, তুমি কি এটা খুলেছো? হ্যাঁ, আমি খুলেছি, দেখেন তো। হ্যাঁ, ঠিক আছে। ওকে, অমিত, একদম মনে কর তুই একটা প্রপার ডেলিভারি দে। তুই হচ্ছে যে পুরো কেসটাকে, সবাই তোকে বলছে, আশেপাশে তো ভক্তরা, মোহিত ভাই আপনি এটা কেমনে করলেন, আপনি তো ভাই ফাড়ায় ফেলছেন, আপনি তো ভাই দুর্দান্ত একটা ছেলেকে অদ্ভুত প্রবলেম থেকে বের করে আনছেন, দেন তুই ব্যাখ্যা দেন।
এই এই এই- এই সংলাপটাই। আরে তোর তো চশমাতে ক্যারেক্টার চলে আসছে। ছোট্ট input দিলাম দাদা। ছোট্ট ইনপুট, এটা হচ্ছে এক ধরনের এই আহার্জিক গেটআপের ইনপুট। হ্যাঁ, সত্য আর মিথ্যা ব্যক্তি বিভেদে পাল্টে যায়। ভ্রম আর বাস্তবতার তফাৎ কেবলমাত্র দৃষ্টিভঙ্গিতেই হয়। আমার জন্য যেটা ভ্রম, একজন সিজোফ্রেনিক রোগীর জন্য সেটা বাস্তবতা। পাবলোর জন্য যেমন বাস্তব ছিল অখিল বন্ধু ঘোষ, বোরহানুদ্দিন কিংবা শুক্লার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, এই ভ্রম এবং এই কাল্পনিক চরিত্রের ঘেরাটোপে কষ্ট পাচ্ছিল পাবলো, কষ্ট দিচ্ছিল শুক্লাকে। তারপরে এই খুন, শুক্লার মৃত্যু। অথচ পাবলোর প্রেমিক সত্তা কোনো মতেই মানতে রাজি ছিল না যে শুক্লা আর নেই। ও ভুলে যেতে চেয়েছিল যে শুক্লাকেও মেরে ফেলছে। আর অপরদিকে পাবলোর আরেকটি সত্তা মানতে পারছিল শুক্লার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। সেই ক্ষোভ থেকে সে মৃত মানুষটিকে সে খুন করতে চাইছিল ফের। আমি তাকে তার স্মৃতিতে ফিরিয়ে নিতে চেয়েছিলাম না। ওকে, আচ্ছা এখন এইটা অনেকটা মোরলেস এই ক্যারেক্টারটাকে রেখে এন্ডিং এর একটা স্টেটমেন্ট এই ক্যারেক্টারের। আমরা যদি সিচুয়েশনটা বদলে দিই, যে সংলাপ পরিবর্তন তুই খুব বেশি করতে পারবি না, টুকটাক কিছু শব্দ হয়তো যোগ করতে পারবি। যদি গল্পটা বদলে দিই এরকম যে এই ক্যারেক্টারটা মোহিত না, এই ক্যারেক্টার নাম হচ্ছে রবিন। রবিন একজন নিজেকে মিসির আলী মনে করে। সে মিসির আলীর মতো দুই একটা হালকা বই পড়ে প্যারাসাইকোলজি বা এইসব বিষয়ে দক্ষ হয়ে গেছে বলে মনে করে। আমরা যেটা বেশিরভাগ মানুষের এই সমস্যা, আমরা একটা দুটা বই পড়ে ভাবি যে আমরা সাইকোলজি বুঝে গেছি। তো ওরকম সে মনে করে, এবং এরকম সে প্রচুর গোয়েন্দা মুভি দেখে, ব্যোমকেশ টোমকেশ, এরকুল পোয়ারো, তার খুব মানে ভাজা ভাজা এইসব দেখে সে গোয়েন্দাগিরি করতে গেছে। এবং গিয়ে তো নরমালি যেটা হয় যে সাধারণত এমন বিপদে পড়ছে, এমন প্যাচে পড়ছে যে ওই সময় পাবলো কোনো কারণে মারা গেছে। পাবলো আইদার খুন হয়েছে অথবা মারা গেছে বা অ্যাক্সিডেন্টে পড়ে গেছে, ব্যাটেন টু মার্ডার। এই রবিনকে ধরে নিয়ে গেছে পুলিশ। রবিনকে পুলিশ রবিনকে পুলিশ ধরে নিয়ে গিয়ে রবিন একদম সামনে বসায় রাখছে এবং বল তুই ওখানে কি করতেছিলি, বল তুই ওখানে কি করছিলি বল। এখন সেম ডায়লগ গুলো তুই, তোর সামনে বসে আছে একজন পুলিশ, মানে তোর দিকে মার্ডার কেসের আসার সম্ভাবনা উনি মোটামুটি সাজিয়ে গুছিয়ে রাখছেন, আর চারপাশের যে সিনারিও তাতে তোর দিকে মার্ডার কেসের 1 নম্বর আসামি হওয়ার সুযোগ সবচেয়ে বেশি। পাবলোর কাছে শেষ সময়টাতে তুই ছিলি এবং তুই তাকে বোঝাচ্ছিলি যে পাবলো, শুক্লা কিন্তু বেঁচে নেই, তুমি কিন্তু এমন জায়গায় আছো, এমন কিছু করছো। ওই সময় সে ঠুস করে হার্ট অ্যাটাক হলো বা কিছু হলো, বা অন্য কোনো ভাবে সে হয়তো বিপদে পড়ে গেল বা মারা গেল, অসুস্থ হয়ে পড়লো। এখন তুই বোঝাচ্ছিস, মনে প্রচন্ড ভয় পাচ্ছিস এবং মনে মনে ঠিক করছিস যে এই জাতীয় গোয়েন্দাগিরি করতে তুই আর বাস্তব জীবনে কোনোদিন যাবি না। যথেষ্ট শিক্ষা হয়েছে, গোয়েন্দাগিরি বই সম্ভব, মানে বাস্তব জীবনে সব গোয়েন্দাগিরি হয় না। এরকম যথেষ্ট রকমের তুই অনুতপ্ত পুরো ব্যাপারটার জন্য, এবং কোনোভাবে নিজেকে বাঁচাইতে পারলে বাঁচিস। এরকম একটা মোমেন্টে তুই ডেলিভারি কেমন করে দিবি? সত্য আর মিথ্যা ব্যক্তিভেদে পাল্টে যায়। ভ্রম আর বাস্তবতার তফাৎটা কোনো দৃষ্টিভঙ্গিতে। আমার জন্য যেটা ভ্রম, একজন সিজোফ্রেনিক রোগীর জন্য সেটাই বাস্তবতা। পাবলোর জন্য যেমন বাস্তব ছিল হচ্ছে অখিল বন্ধু ঘোষ, বোরহানুদ্দিন কিংবা শুক্লার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। এই ভ্রম
এই কাল্পনিক চরিত্রের ঘোরাটোপে আটকে আটকে নিজেই কষ্ট পাচ্ছিল পাবলো, কষ্ট দিচ্ছিল শুক্লাকেও। তারপরে এই মানে মৃত্যু, শুক্লার মৃত্যু। কিন্তু পাবলোর একটি সত্তা মানতে পারছিল না যে শুক্লা বেঁচে নেই, তাই ও ভুলে যেতে চাইছিল শুক্লাকে ও মেরে ফেলেছে। আবার পাবলো আরেকটি সত্তা, ও ও মানতে পারছিল না শুক্লার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, তাই মৃত মানুষটিকে বারবার বারবার খুন করতে চাইছে। আমি আমি শুধু তার সেই স্মৃতিতে তাকে ফিরিয়ে নিতে চেয়েছিলাম। আচ্ছা, আমরা আমরা আসি। অমিত, তোর কি মনে হয় যে তোর এই ডেলিভারিতে সামনে বসা লোক কনভিন্স হবে? কিন্তু আমার জায়গা থেকে মনে হচ্ছে যে সে কনভিন্স আসলে হবে না। হবে না? না, না, হবে না। কারণ আচ্ছা, আমি হবে না। আমি ধরে নিলাম যে হবে না। তুই এখন সংলাপটার মোটিভেশন বদলে দে। তুই বুঝতে পারছিস এইভাবে তার সামনে আমতা আমতা করে লাভ নাই, এই লোক আসলে বুঝবে না। এখন তার সামনে তুই একটা ভাব ধর, মানে তোর আসলে তাকে ভরকাইতে হবে। ওই যে পুলিশ অফিসার, তাকে যদি না ভরকাস, মানে সে যদি তোকে একটু আলাদা মনে না করে। যেমন আমরা দেখতাম যে এই যে হিমু পড়ছিস না, হিমুর মধ্যে হুমায়ুন আহমেদকে, হিমুকে প্রথমে নিয়ে গিয়ে তুই তুই করে, পরে হিমু দুই একটা এমন আধ্যাত্মিক কথাবার্তা বলে ফেলে, তারপরে কিন্তু বলে যে বসেন। তো হিমু বলে, যাক তুই থেকে আপনিতে এসেছে, রাতটা বোধহয় অত খারাপ হবে না। তো মানে সামাও তুই একটু ভরকাই দিবি, মানে সামাও তুই বুঝলি যে এই প্যাটার্নে বললে আসলে হবে না, এবং এই বুঝবে না। এ তুমি বলবে এই একে বান্ধব, কোর্টে চালান করো। আর কোর্টে যদি একবার সিল পড়ে, মার্ডার কাছে 1 নম্বর আসামি, মার্ডার না করলে ওর জীবন মার্ডার হয়ে যায়। এখন তুই অন্য একটা টেকনিক প্রয়োগ কর। আচ্ছা, এইটাই আমি নওশাবাকে দিব। নওশাবা, মনে কর তুই সেই গোয়েন্দা, এইটা করতে গিয়ে তুই যখন তুই মানে তাকে তুই হিপনোটিজম দিয়ে বলছিলি যে তুমি এরকম না, আসলে শুক্লা মারা গেছে, তুমি যাকে মারতে চাও, ওই সময় এই পাবলো অসুস্থ হয়ে পড়েছে, হার্ট অ্যাটাক করেছে বা কিছু একটা হয়েছে, মৃত্যুর ঠিক আগ মোমেন্টে পুলিশও চলে আসবে, তুই পালিয়েছিস, এবং তোর সাথে তোর যে সহকারী সেও পালাচ্ছে, এবং সে তোকে বলতেছে যে এই যে রবিন ভাই, রবিন ভাই আপনার এইসব কারণে যে কতবার বিপদে পড়ছি আমরা, এর জীবনের আখেরি বিপদ, আপনি এখানে কেন আসছিলেন? দেন তুই ব্যাখ্যা করতেছিস পালাইতে পালাইতে, হ্যাঁ, দৌড়ে দৌড়ে পালাচ্ছিস এবং এটা ব্যাখ্যা করছিস, মানে লাইক তুই আগে তো প্রশ্নটা করেছিল কারা সামনে, আগে প্রশ্ন করছিল সামনে থাকা মানুষজন যে হাউ ডু ইউ ডু ইট, কিভাবে আপনি কাজটা করে ফেললেন। এবার তুই প্রশ্ন করছিস, এবার তোকে প্রশ্ন করছে যে, তোকে তো বন্ধু ধমক দিয়ে প্রশ্ন করছে, তুমি কি করতে গিয়েছিলে ওখানে, কি এমন বিপদ, মানে কি করতে চাও তুমি, বিপদে বললা কেন, আমরা তো মরবো, পালাচ্ছিস, এবং তোকে ব্যাখ্যা দিচ্ছিস। তুই এটা ডেলিভারি দিবি। হ্যাঁ, তুই এটা সেম ডেলিভারি তুই বল বল। আমি কি পাবলোকে মানে আমি ওর সাইকিয়াট্রিস্ট ছিলাম? হ্যাঁ, সাইকিয়াট্রিস্ট ছিলি না, সাইকিয়াট্রিস্ট ঠিক না, মানে অফিসিয়াল সাইকিয়াট্রিস্ট না। তোর সাথে পাবলোর কথা হয়েছে এবং তোর মনে হয়েছে যে তুই পাবলোকে গোয়েন্দাগিরি করে বের করে আনতে পারবি, বা এক ধরনের তাকে যেভাবে মানে মিশিয়ালি রোগীদের প্রবলেম গুলাকে সলভ করার চেষ্টা করে, ওরকম করতে গিয়ে ব্যাপারটা তুই ক্যাচাই ফেলছিস, ক্যাচাই ফেলে পালাচ্ছিস। আর এইদিকে অমিত ডেলিভারি দিবে যে ও বুঝলো যে আগে যেভাবে বলছে সেইভাবে বলে পুলিশ অফিসার আসলে পড়বে না, এবং এখন আমরা গেমের মতো যে সেকেন্ড লাইফ, ওকে ফার্স্ট লাইফ ডান, সেকেন্ড লাইফ তোমাকে আরেকবার সুযোগ দেওয়া হলো যে তুমি যেন আরেকবার ইয়ে করতে পারো, ডেলিভারি দিতে পারো। এইবার তুই কি ডেলিভারি দিয়ে, তুই তো বিপদে পড়ছিস, ধরাও হয়ে গেছিস, এখন তোকে একটা এক্সট্রিম গেম খেলতে হবে যদি ভরকানো যায় সেই পুলিশ অফিসারটাকে। সো দুইটা ডেলিভারি, কে করবি আগে, নওশাবা না অমিত? অমিত কর। অমিত কর, হ্যাঁ।
এইটাই হচ্ছে অভিনয়ের মজা। মানে খুব ইট ইজ ইন্টারেস্টিং গেম। এই গেমটা সারা রাত ধরে খেলা যায়, মানে সারা রাত ধরে বের করা যায়, মানে সব করা যাবে। সব করা যায়। অভিনয়ের বেসিক জায়গাটা আসলে একজন শিল্পী যে দিনের পর দিন অভিনয় করে, মানে আমি বিশ্বাস করি যে শুধুমাত্র মানে আমাদের তো অনেক শিল্প মানে যারা মঞ্চে কাজ করে তারা তো অর্থ পায় না, হয়তো টেলিভিশন সিনেমাতে অর্থ পায়, কিন্তু ব্যাপার জন্য অর্থ না, এর পিছনে বাড়তি একটা মোটিভেশন কাজ করে শিল্পীর জন্য। তা হচ্ছে এই যে অভিনয়ের মজা, আনন্দ। চাইলেই জগৎটাকে বদলে ফেলা যায়, ব্যাখ্যা বদলে ফেলা যায়, আশপাশ বদলে ফেলা যায়। দিস ইজ দ্য ম্যাজিক, দিস ইজ দ্য ফান অফ অ্যাক্টিং। সমিত, এবার তুই একটা ভরকায় দেওয়ার চেষ্টা করবি, কারণ তুই তো একটা এক্সট্রিম কিছু মানে পদ্ধতি অবলম্বন করবি যে এই চিকিৎসা না হলে পরে তো ভাই মার্ডারের কাছে আসেন। সত্য আর মিথ্যা ব্যক্তি ভেদে পাল্টে যায়। ভ্রম আর বাস্তবতার যে তফাৎটা কেবল দৃষ্টিভঙ্গিতে হয়। আমার জন্য যেটা ভ্রম, যেটা আপনার জন্য ভ্রম, সেটা কিন্তু আবার একজন সিজোফ্রেনিক রোগীর জন্যই বাস্তব। যেমন ধরুন এই পাবলোর যেমন বাস্তবতা ছিল। আমি তোকে কয়েকটা ক্লু দিই অমিত। মনে কর যে তুই পজ নিয়ে খেলতে পারিস, লুক নিয়ে খেলতে পারিস। মনে কর যে ইন্সপেক্টরের দিকে তুই তাকিয়ে আছিস 2 মিনিট, এমন ভাব নিয়ে তার দিকে চোখ লাল করে আচমকা বললি যে প্রথম প্রথম ডায়লগটা কি জানো? সত্য আর মিথ্যা ব্যক্তি ভেদে পাল্টে যায়। আচ্ছা বললি সত্য বলে আবার একটা পজ নিলি, মিথ্যা ব্যক্তিভেদে বদলে যায়, বদলে যায়। একটা সামাও মানে একটা প্যাটার্ন নেই, একটা টাইপ নেই, একটা অন্য কিছু ভাব। নাইলে তো আসলে ও ভরকাবে না। ওকে 980 বল। তুই দৌড়াচ্ছিস এবং হ্যাঁ বৃষ্টি, অন্ধকার, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পড়ছে, এবং পাশে যে আছে সে বলতেছে তোমার জন্য বিপদে পড়ছি, যদি কিছু হই বাসায় গিয়ে আম্মাকে তো বলবো, আব্বাকে বলবো, তোমার এমন মায়ের খাওয়াবো। তুই ব্যাপারটা মানে তুই বলতেছিস যে আমি আর তোমার সাথে নাই এসব বিপদের মধ্যে। তুই তাকে বোঝাচ্ছিস যে তুই আসলে কি করতে চাচ্ছিলি। ওকে বল। আমার বন্ধুই তো না, মানে আমার সাথে দৌড়াচ্ছে। বন্ধু 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 হতে পারে বা ছোট ভাইও হতে পারে, মানে ওর একজন সহকারীও হতে পারে, হোয়াটএভার যে মনে করিস তুই। আরে বেটা শোন আগে, সত্য আর মিথ্যা ব্যক্তি ভেদে পাল্টে যায়। আরে ভ্রম আর বাস্তবতার তফাৎ কেবল দৃষ্টিভঙ্গিতেই হয়। আমার জন্য যেটা ভ্রম, এটা একজন সিজোফ্রেনিক রোগীর জন্য বাস্তবতাও হতে পারে। আরে তুই বেটা শোন না, পাবলিক জন্য যেমন বাস্তব ছিল অখিল বন্ধু ঘোষ বা বোরহানুদ্দিন আর কি ওই যে হ্যাঁ শুক্লার এক্সট্রা ম্যারিটাল পায়ের তলায় কি পড়লো। আরে আরে আমারে ফেলে যাইস তুই বেটা, ধর আমারে। আবার কি হ্যাঁ আরে শোন শোন, এই ভ্রম আর কাল্পনিক চরিত্রের ঘেরাটোপে আজকে নিজেই কষ্ট পাচ্ছে। আর ওই ককপিটে ছিল ওর বউকেও, আরে শুক্লাকেও। হ্যাঁ তারপর তো হলো সেই খুন। শুক্লার তুই কি হলো জানিস? আরে দৌড়াতে বলি নাহলে তো দৌড়ে থাকে। হ্যাঁ হ্যাঁ পাবলোর প্রেমিক সত্তা মেনে নিতে পারেনি যে শুক্লা নেই। ও ভুলে যেতে চেয়েছিল যে শুক্লাকেও মেরে ফেলতে। আরে কি বলছি, হ্যাঁ পাবলোর যে আরেকটা সত্তা। আরে শোন না, হ্যাঁ হ্যাঁ ওর আরেকটা সত্তা মেনে নিতে পারেনি শুক্লার ক্যারেক্টারটা, তাই মৃত মানুষটাকে বারবার খুন করতে থাকছে। আমি তো শুধু তাকে তার স্মৃতিতে ফিরে আনতে চাইছিলাম রে ভাই। হ্যাঁ না রিয়েলি ফান। অবশ্য আমার তো যদি
মনে কর পুরস্কার থাকতো, আমি তোকে এই মুহূর্তে বোধহয় পুরস্কার দিতাম। দুর্দান্ত দুর্দান্ত। এই টাইম নাই বেশিক্ষণ ক্লাসের। নিত্রাপা কতক্ষণ সময় আছে আমাদের হাতে? আমাদের হাতে এখনো সময় আছে, আমরা এটা কন্টিনিউ করতে পারবো, এটা নিয়ে এত টেনশন করার কিছু নেই। এমনিতে আমরা 10টা 10:30 পর্যন্ত করতেই পারবো। দর্শকের কিছু প্রশ্ন জমছে, আমারও কিছু প্রশ্ন জমছে, এগুলো আমরা সব শেষে করব, আপনারা আরো কন্টিনিউ করতে পারেন। থ্যাংক ইউ। ওকে, আচ্ছা। খুব ভেরি 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 ইন্টারেস্টিং একটা বিষয়। আচ্ছা, হোয়াট এভার, শাটার আইল্যান্ডের লাস্ট সংলাপটা মনে আছে তোদের কারো? আমি দেখি, হঠাৎ করে আমার ধুম করে মনে পড়লো, যদি আমি পেয়ে যাই, আমি খুঁজে বার করছি। আজকে আমি ঢাকার বাইরে, তো আমার নেটটা ঠিকই থাকে, আজকে একটু দুর্বল। এই নিত্রা আপা বা রোমা আপা, জি, একটু দেখো না, শাটার আইল্যান্ডের লাস্ট সংলাপটা ডিক্যাপ্রিও বলে যে মানে দানব হয়ে বেঁচে থাকা ভালো নাকি মানুষ হয়ে মরে যাওয়া ভালো। ওই সংলাপটা ক্লিপটা পাও কিনা নেটে? আচ্ছা, আমি একটু নিত্রা সাহায্য নিতে চাই। তার নিত্রা জন্য যদি একটু হেল্প করে সেক্ষেত্রে। ও দেখতে আচ্ছা, থাক, আপনারা ক্লাস কন্টিনিউ করতে থাকেন, নিত্রা একটু সাহায্য আমরা করবে। কন্টিনিউ করি। আচ্ছা, এখন অমিত চল। দাদা জি। হুম। সত্য, মিথ্যা, ব্যক্তিভেদে কিন্তু পাল্টে যায়। ভ্রম আর বাস্তবতার তফাৎ কেবল দৃষ্টিভঙ্গিতে হয়। বোঝেন তো ব্যাপার, কোনটা ভ্রম কোনটা বাস্তবতা, দৃষ্টিভঙ্গি। আমার জন্য যেটা ভ্রম, সেটা একজন সিজোফ্রেনিক রোগীর জন্য বাস্তবতা। পাবলোর জন্য যেমন বাস্তবতা ছিল অখিল বন্ধু ঘোষ, বোরহানউদ্দিন, শিপ্রার এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার। এই ভ্রম আর কাল্পনিক চরিত্রের ঘেরাটোপে কনফিউজড হয়ে গেছে, নিজেই কষ্ট পাচ্ছে। কষ্ট দিচ্ছিল ওর বউটাকে, শুক্লা। তারপরে এই খুন, শুক্লার মৃত্যু। অথচ পাবলোর একটি সত্তা মানতেই চাইছিল না যে শুক্লা নেই। ও বেমালুম ভুলে যেতে চাইছিল ওই শুক্লাকে খুন করেছে। আবার আরেকটি সত্তা, সত্তা বোঝেন তো, পার্সোনালিটি। আরেকটি সত্তা মানতে পারছিল না শুক্লার এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার। তাই প্রচন্ড ঘৃণায় সে মৃত মানুষটিকেও খুন করতে চাইছিল। আমি শুধু তাকে তার সেই স্মৃতিতে ফিরিয়ে আনতে চাইছি। বাহ অমিত, দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত থ্যাংক হয়েছে। ইউ দাদা। মনে কর আমি যদি এখন ইন্সপেক্টরটা হই, আমি তোকে বলবো যে ভাই আপনার নাম্বারটা আমাকে দিয়ে যান, আমি কোনো কেসের বিপদে আপনাকে জিজ্ঞাসা করব। মানে ব্যাপারটা সত্যি হোক না হোক, তোর যে এই যে মানে সবকিছু মিলে, তোর চুল দাড়ি একটু তাকানো, একটু অন্যরকম করে কথা বলা, পজ নেওয়া, এবং তাকে মাঝে মাঝে একটু হালকা থ্রেড দেওয়া, সত্তা পর্যন্ত, পার্সোনালিটি পর্যন্ত, মানে একটা পর্যায়ে মানে তাকে বোঝানো যে ভাই আপনার এটা সেক্টর না,
আপনি, এটা আমার সেক্টর, আপনি আমার কাছে শোনেন কি হয়েছে। একটা যে খেয়াল করলে খুব ইন্টারেস্টিং ব্যাপার দুটা ঘটলো এখানে। নাম্বার ওয়ান ঘটলো যে কিভাবে একটা ক্যারেক্টারের জন্ম হয়, এটি প্রথমে ট্রাই করছিল অমিত। জাস্ট পুরো ব্যাপারটাকে, তার মোটিভেশনটা বদলে দিয়েছে সে। সাবটেক্সট একই আছে। আমি অনেক সময় সাবটেক্সট মানে অন্তর্পাঠ এবং ইন্টারপ্রিটেশন এবং ব্যাক মোটিভেশন, এই বিষয়গুলোকে আমার কাছে মনে হয় যে কথা দিয়ে বোঝানো হচ্ছে, যদি উদাহরণ দিয়ে বোঝানো যায় সেটি বোধহয় অনেক বেশি মাথায় ঢুকে যায়। যেমনটা হচ্ছে, এবার ও জাস্ট ওর ইন্টারপ্রিটেশন সেম আছে, ওর সাবটেক্সট সেম আছে, ও জাস্ট প্রেষণা বদলে দিয়েছে, ওর মোটিভেশনটা বদলে দিয়েছে ডায়লগের। যেই কারণে বদলে দেওয়ার কারণে ওর কথা বলা, নড়া চড়া, লুক, এভরিথিং চেঞ্জ হয়ে গেছে। এবং আমি তো নিজেও মানে একটা পর্যায়ে ভাবতে বসছিলাম, মানে ওকে, যে ভাই এই ধরনের বিষয় আসলে যদি আমারও কিছু হয় কখনো, আমি অমিতকে জিজ্ঞেস করে নেব, মানে আমার ওর হেল্প দরকার। ও যখন প্রথম মোহিত ক্যারেক্টার হিসেবে বলল, তখনও কিন্তু এতটা কনভিন্সিং হয়নি যতটা কনভিন্সিং এখন এই মুহূর্তে হলো। তার মানে ও কিন্তু প্রথমে ওর ক্যারেক্টারের লাইনটা খুঁজে পেতে একটু সমস্যা হচ্ছিল। পরবর্তীতে ও যখন ক্যারেক্টারের লাইনটা খুঁজে পেয়েছে, অভিনয় না অনেকটা সাইকেল চালানোর মতো। কখনো যারা সাইকেল চালিয়েছো, আমি তো অমিত নিশ্চয়ই চালাইছে, আমি জানি না নওশাদ তুই চালাইছিস কিনা সাইকেল। সাইকেল না কিরকম জানিস? আমি কিভাবে সাইকেল শিখছি, আমি সকাল থেকে ট্রাই করতেছি সাইকেল শেখা, কতবার যে পড়ছি হাফ পেডাল চালাইতে গিয়া, সাইকেল শেখা যায় না, সাইকেল শেখা হয় না। এভাবে প্রায় 2 দিন 3 দিন আমার হাতের ডানে বামে পায়ে অনেকখানি কেটে গেছে। এবার আমি মোটামুটি ক্লান্ত যে আমাকে তো আর অনেকদিন ট্রাই করতে হবে। বিকেল 5টার দিকে, সন্ধ্যা হবে হবে ভাব, বাসায় ফিরতে হবে, হঠাৎ করে যেন কি হইলো, আমি আচমকা সাইকেল চালাতে শিখে গেলাম। মানে একদম আচমকা। এটা তো সাঁতারের আমার ক্ষেত্রে তখন, হয় এরকম, আমার সাঁতারের ব্যাপারটা এরকম। হ্যাঁ মানে অনেক ট্রাই করছি হয় না, একদম এক মোমেন্টে হয়ে যায়, এবং ওইটা কখনো আর ভোলে না। অভিনয় না লাইনটা এরকম, অনেকবার ট্রাই করছিস, হচ্ছে না, তুই এনজয় করছিস না, মজা পাচ্ছিস না, কিন্তু কোনো একটা মোমেন্টে যখন একবার পেরে যাস ব্যাপারটাকে, তখন ওই মুহূর্তে মজাটা লাগতে আরম্ভ করে। সেটা হচ্ছে কোনো কিছু পারার মজা, করতে পারার মজা। এবং এখন দেখবি এই লাইনের মধ্যে এইটাকে অমিত ডেভেলপ করে আরেকটা লেয়ার উপরে নিয়ে যেতে পারে, আবার অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে এটাকে মেলোড্রামাটিক করে ফেলতে পারে। সো একবার কোন লাইন খুঁজে পাওয়াটাই বড় ব্যাপার না, খুঁজে পাওয়ার পাশাপাশি ওটাকে প্রপার টিউনে থেকে ওটাকে ডেভেলপ করার জায়গাটা বড় বিষয়। একটা তোদেরকে একটা জায়গা দেওয়া, তোদেরকে একটা জায়গা দেওয়া আছে, একটা লাইন দেওয়া আছে দুজনের, একটি মেয়ে তার নাম হচ্ছে শ্রাবণ, আর একজন সুজন, একজন চায়ের দোকানদার বোধহয়। তো এইটা একটু পর দেখি জিনিসটা, আমি বের করে দিচ্ছি, এটা পর দেখি আমরা এটাকে কিভাবে কথা বলতে পারি এটা নিয়ে। কারণ দুজনকে এনে যদি দুজনকে আলাদা আলাদা কথা মানে অভিনয় করে একটা একসাথে যদি একটা ডুয়েট কিছু না হয়, তাহলে ভালো লাগবে না। সো ওই জায়গায় যাই। এটা বের কর, জি সেটা হচ্ছে আম, মানে তাহলে এই যে অভিনেতা এবং নির্দেশকের মিথস্ক্রিয়া, আচ্ছা আমি তার আগে একটু বলে নিই, হুমায়ুন আজম রেওয়াজ ও এই এই লাইনটা দিয়েছে যে হ্যাঁ এটাই একদম কি ঠিক, এই লাইনটার প্রপার কথা। লাইন, তো এটা নিয়ে এটাই আপনার কিছু চেয়েছিলাম। বলার আছে, তাহলে সেটা বলে হ্যাঁ নিতে আমি পারেন আর কি। আমি এই লাইনটা, এই লাইনটাকে নিত্রা, রোমাপু তুমি একটু প্রাইভেট চ্যাটে লিখে দাও তো লাইনটাকে,
এই লাইনটা আমরা আচ্ছা, ডেলিভারি করব। এটা ঠিক আছে। দুর্দান্ত লাইন। এই একটা লাইনের উপরে শাটার আইল্যান্ড সিনেমাটা দাঁড়িয়ে আছে। এই একটা লাইন, মানে এই লাইনটা না গায়ে কাটা দিয়ে ওঠে। এটা ব্যাখ্যাটা নিয়ে আসবো পরে। তুমি আমাদের চ্যাট বক্সে দিয়ে দাও, লাইনটা নিয়ে আমরা কাজ করবো একটু পরে। আমরা আপাতত, হ্যাঁ তুমি কি বলছিলে রুমা আপা, বলো না। আমি যেটা বলছিলাম, আচ্ছা আমি একটু হুমায়ুন আজম রেওয়াজকেই বলছি যে তাহলে একটু চ্যাট বক্সে এসে রেওয়াজ যদি এটা একটু দিয়ে দেন, রেওয়াজ অথবা নিত্রা, আমি একটু এই ফাঁকে কথা বলিনি যে তাহলে এই যে অভিনয়ের মজা মানে মিথস্ক্রিয়াটা কি দর্শক অভিনেতা এবং নির্দেশকের তাহলে কি তখনই হয়? এই সময়টায় মিথস্ক্রিয়া নিয়ে আমরা কথা বলছিলাম যে এই যে একটা লাইন পেয়ে গেল অভিনেতা এবং এই লাইনটাকে ধরেই মানে যেটা নিয়ে কথা বলছিল যে ভ্রম নিয়ে কথা বলছিল, যে পাবলোকে নিয়ে কথা হচ্ছিল, তার মানে হচ্ছে যে এই একটা একটা সংলাপই নানা রকম করে বলা যায়, যদিও প্রেক্ষাপট ভিন্ন, কিন্তু আবার একই রকমের প্রেক্ষাপটেই আমরা দেখছিলাম যে অমিত দুই রকম করে বলার চেষ্টা করেছে। তো দুই রকমের, এক জায়গায় এসে নির্দেশক খুব হ্যাপি হয়েছে, আর এক জায়গায় নির্দেশক এসে বলেছেন যে একটু অন্যভাবে এটা করা যায় কিনা। তার মানে মিথস্ক্রিয়াটা কি তখনই ঘটে যখন নির্দেশকের মতো করেই হয়, নাকি অভিনেতা এবং নির্দেশকের এখানে এই মিথস্ক্রিয়াটা হওয়ার উপায়টা কি? আমার এটা একটা বিশাল প্রশ্ন। অভিনেতা না একরকম আমার করে ভাবছেন। বেসিক্যালি হচ্ছে যে যখনই দুটো মানুষ কোনো কিছু সার্চিং করে, এবং দুটো মানুষ সার্চিং করে, প্রথম কথা হচ্ছে যে আমি কি সার্চিং করছি, কি খোঁজ খোঁজ করছি, কোন জায়গায় পৌঁছাতে চাচ্ছি, ওটা হয়তো আমি দেখিনি, কিন্তু আমরা বুঝতে পারি যে এটা নয়, আমি এই কলমটা খুঁজছি না, আমি এই মাউসটা খুঁজছি না, এই মানি ব্যাগ, হ্যাঁ আমি এটাই খুঁজছি। তো হয় কি, দুটো মানুষ যখন খুঁজতে আরম্ভ করে, যখন সে কলমটা হাতে পায়, মানে আরেকটা কিছু না পাওয়া পর্যন্ত সে কলমটা নিয়েই কাজ করে থাকে, ভাবতে আরম্ভ করে যে সে এটাই খুঁজছিল। আসলে তো মনে মনে খুঁজছিল না, আসলে তো মনে মনে সে কিন্তু খুঁজছিল হচ্ছে মানি ব্যাগ। মানি ব্যাগ। তো মানি ব্যাগটা হাতে না পাওয়া পর্যন্ত সে কলমটাকেই তার আরাধ্য বস্তু ভাবার একটা ভান করে। এই ভানটা আমরাও করি, কিন্তু মনে মনে কিন্তু খোঁজ করতে থাকি। এটা আমাদের সমস্ত ক্ষেত্রে কিছুটা হয়। তো যখন অভিনেতা এবং ডিরেক্টর দুজনেই বুঝে যায় যে তারা আসলে এই মানি ব্যাগটি খুঁজছিল, দুজনেই মানি ব্যাগটাই খুঁজছিল, মানে এই জায়গাতে পৌঁছতে পেরে দুজনেই হ্যাপি, ওটা না, ওটা হচ্ছে মিথস্ক্রিয়ার রেজাল্ট, মিথস্ক্রিয়ার ফলে প্রাপ্ত একটা ফল। এবং যেই ফলটা ডিরেক্টর নির্দেশককে, যেই ফলটা পারফর্মারকে খুব হ্যাপি করে তোলে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মনে হয় যে দিস ইজ মাই ক্যারেক্টার লাইন, এই লাইনটাতেই আমি ভাবছিলাম। এমন সময় এটাও হয় যে এটা আমি হয়তো ভাবছিলাম যে এই মানি ব্যাগটা আমার জন্য ইম্পর্টেন্ট ব্যক্তি বিষয়, কিন্তু আমি ফোনটা পেয়ে মনে হলো না এই ফোনটা মানি ব্যাগটার চেয়ে ভালো। তখন চাহিদার জায়গাটাকে আরো এক্সপ্লোর করা হয়, বাট দুজনকে কনভিন্স হতে হবে যে এই মানি ব্যাগটার চেয়ে এই ফোনটা বেশি ইম্পর্টেন্ট। যখন নির্দেশক এবং অভিনেতা দুজনেই ক্যারেক্টার লাইনটাতে হ্যাপি হয়, ক্যারেক্টার লাইনটাতে যখন দুজন মানুষই মনে করে যে এটাই তাদের আলটিমেট গোল, দেন অভিনয়ের মজাটা শুরু হয়। দেন অভিনয়টাকে এনজয় করতে শুরু করে শিল্পী, অভিনয়টাকে এনজয় করতে শুরু করে নির্দেশক। তার আগ আগ পর্যন্ত পতির পুণ্যে সতীর পুণ্য টাইপের একটা ব্যাপারে, মানে অভিনেতা অভিনির্দেশককে খুশি করতে পারার কারণে খুশি হয়। ওটা হচ্ছে সেই পতির পুণ্য সতীর পুণ্য। সে যখন বুঝে যায় যে না এটাতে আমিও হ্যাপি, দেন রিয়েলি তখন একটা আলাদা রকমের জায়গা তৈরি হয়। Okay. আচ্ছা, দীপন, আমার মনে হয় যে চ্যাট বক্সে সম্ভবত ওই টেক্সটটা চলে এসেছে, কাজে হ্যাঁ আপনারা পেয়েছি যদি কোনো পেয়েছি কাজ করতে চান আমি আসবো, আমরা 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 এখন একটা এটুকুর ডুয়েট পরে সংলাপ আমরা করবো। একটু দর্শকের প্রশ্ন নিতে চাই। দু একটা প্রশ্ন জমা হয়েছে আমাদের কাছে, আমরা তারপরে সেই প্রশ্নে যাব তাহলে। ওকে, যেই প্রশ্ন নাকি দর্শক করবে আপনার না কেন, আরো? না না যেই প্রশ্নে দর্শক করবে আমি 3টি বাক্যে উত্তর দিব, আচ্ছা, 4টি বাক্য ব্যবহার করব না, কারণ ঠিক আমরা আছে। এই জিনিসটা বেশি বেশি কন্টিনিউ করতে চাই। ওকে, ঠিক আছে। চলো অমিত, নসবা, এই তোমাদের লাইনটা আছে কি নাকি নাই? আচ্ছা জি। ওকে চলো।
ওকে বসো না। হুম, বল। ভেজাল ছাড়া গরুর দুধের চা আপনাদের শহরে পাইবেন না আপা। সরি, আরেকবার আরেকবার প্লিজ বলবি একটা minute। ওকে ওকে। হুম, ঠিক আছে ঠিক আছে, সরি আমার মেয়ে, হ্যাঁ প্লিজ, হ্যাঁ আরেকবার। আরে একদম ফর্মাল হওয়ার দরকারই নাই, হ্যাঁ বল প্লিজ। বল বল। হ্যাঁ, ভেজাল ছাড়া গরুর দুধের চা আপনাদের শহরে পাইবেন না আপা। শরবত খেলাম, আবার চা? আপ্যায়ন তো অনেক বেশি হয়ে যাচ্ছে ভাই। দুর্লভপুরের বাস আসতে আসতে অনেকবার আপ্যায়ন করতে হবে আমার। আপনি খুব সরল মানুষ। সরল কঠিন বুঝি না আপা, আমি বুঝি দুইটা মানুষের ভালোবাসা থেকে দুনিয়ায় আসে যে মানুষ, সে মানুষের ভালোবাসা ছাড়া আর কোনো কাজ থাকতে পারে না। বাহ, খুব সুন্দর বললেন। মানুষকে ভালোবাসতে বাসতে আমার দিন ফুরায় যায়, কঠিন হবো কখন আপা। তা ভালো। কি শুধু মানে দোকানে আসা মানুষজনদেরই ভাষা হয়, নাকি বিশেষ কেউ আছে? পরিবার আছে আপা, আপনাকে দোয়ায়। সে আমার চেয়ে আরো বেশি ভালোবাসা বিলাইতে পারে। জঙ্গলের পাখি, কাঠবিড়ালি আইসা ওর হাত থেকে খাবার খাইয়ে যায় দিনে 2 বার। সুযোগ হলে একদিন আপনার বাড়িতে যাবো সুদিন ভাই। আজই চলো না আপা, আজই চলো। আজ না, গন্তব্য খুঁজে নেই, ঠিকানা বানাই, তারপর কোনো একদিন আপনার কথা আমার মনে থাকবে। দুর্লভপুরে কি কেউ আছে আপা আপনার? জানি না এখনো পাবো কিনা। মানুষের তো চেহারা বদলায়, পরিচয় বদলায়, মানুষ বদলে যায়। সবকিছু তো আর বদলায় না আপা, সবকিছু বদলাইতে পারে না। যে মানুষটা ভালো সে শত খারাপের মধ্যে থাকলেও পুরোপুরি খারাপ হইতে পারে না। আর যে মানুষটা খারাপ তারে আপনি হাজার ভালো মানুষের লগে রাখেন, সেটাও ভুল না, তবে কিনা ভালো খারাপ খুব আপেক্ষিক। আর মানুষের রং ভীষণ কাঁপতায়, কাপড়ের রঙের চেয়েও দ্রুত বদলে যেতে। আমি তো নাই, চলে আসছি, থ্যাংক ইউ। আচ্ছা, এটা তো গেল ঠিকঠাক, মানে ঠিকঠাকটাই ঠিকঠাক, ঠিকঠাকটা কখনো ভুল না, ঠিকঠাকটাই ঠিক দরকার। কিন্তু ঠিকঠাক হইলে পরে আমাদের আহ, আমাদের তো গেম, আমরা তো মজা করতে চাই। তো আমাদের ইটস জি। এ গেম, আমরা ভিন্ন ভাবে বলতে চাই, হুম, মনে করতে চাই, বুঝতে চাই। একটা জিনিস খেয়াল করে দেখবি যে বহু আগের আম, শিল্প ভাবনার সাথে বর্তমান সময়ের শিল্প ভাবনার একটা বড় রকমের পার্থক্য আছে। মানে একটা এই জেনারেশন, নতুন জেনারেশন, মানে 2000 পরের সালের জেনারেশনের কাছে সামহাও একটা দৃষ্টিভঙ্গিগত পার্থক্য শিল্পের সব জায়গাতেই হচ্ছে। ব্যাপারটা কি বলতো, মানে তোর কি মনে হয়? অমিত বল। অমিত কেন আগে? সবসময় আমি আগে। ওখানে টাইম দেয়, অমিতকে এবার টাইম দেয়। এবার আচ্ছা আমি বলি, টাইম 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 নষ্ট। আমি এটা মূল প্রসঙ্গ না, মূল প্রসঙ্গ যেহেতু জি, যাবো আমি বলে দিই। আগে না সাদাগুলো সাদা ছিল, কালোগুলো কালো ছিল। এখন সাদাগুলো আর সাদা নাই, সাদাগুলো হয়ে গেছে
আহ কি বলবো, অ্যাশ, গ্রে হয়ে সাদা গেছে। কালোর মিশ্রণ, কালো গুলোও হয়ে গেছে অ্যাশ। আলাদাভাবে হোয়াইট কলার আর ব্ল্যাক কলার আমরা বলতে পারছি না, আমরা আলাদাভাবে বলতে পারছি না যে আমরা এখন গ্রেতে বাস করছি। আমাদের এখানে যেই পুলিশটা প্রচন্ড রকমের মানুষকে মানে কি বলবো, অত্যাচার করে তার জায়গা থেকে, হয়তোবা কোনো একজন দুর্নীতিবাজ পুলিশ, সেও বাড়িতে তার আহ শাশুড়ির কাছে পৃথিবীর সেরা জামাই। আবার যে হয়তো প্রচন্ড রকমের একটা ভালো মানুষ, আহ শাশুড়ির কাছে সেরা জামাই, সে হয়তো প্রফেশনের ক্ষেত্রে গিয়ে খুব মানুষকে অত্যাচার করে মারে। তার মানে হচ্ছে আমরা আসলে এখন মানুষের দুটো দিকই দেখার চেষ্টা করছি। তো আলটিমেট হচ্ছে কি, খুব সাদা কালোকে একদম এটা সাদা এটা কালো, এই ব্যাপারটা ভেঙে গেছে আজকের শিল্পের সব জায়গাতেই। বর্তমান সিনেমাগুলো, বর্তমানেরকার কাজগুলো, বর্তমানেরকার নাটকগুলো, সব জায়গাতেই না আমরা প্রশ্ন করতে শিখেছি। যাকে আইডিয়াল মনে করতাম উনি কি জীবনে কোনো অপরাধ করে নাই, আর যাকে আমরা মনে করতাম যে উনি তো মানে এই 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 সেই, তার কি ভুল ধরা যাবে না, বা যাকে আমরা খারাপ মনে করতাম, জম্মের খারাপ, ওর কি দু একটা ভালো দিক নাই, বা তারও কি এক ধরনের তার জাস্টিফিকেশন নাই খারাপ হওয়ার, বা তার বিষয়ের ব্যাপার, ওটাও তো জানতে হবে। সো আমরা আসলে এখন এই জায়গাটাতে যাওয়ার চেষ্টা করছি খুব মোটা দাগে। সুজনের এইটা বলার মোটিভ কি, আপারে দেখা মুগ্ধ হয়ে বলে ফেললো। শ্রাবণেরও এত কথা বলার মোটিভ কি, শ্রাবণও কি এখানে টাইম পাস করতে গিয়ে মানে, আমরা যদি একটু ভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি, ভাবার চেষ্টা করি, আমরা যদি ক্যারেক্টার গুলোকে একটু ডিপলি অ্যানালাইসিস করি, আমরা যদি এটার মধ্যে একটা আলাদা লেয়ার ক্রিয়েট করার চেষ্টা করি, তাহলে কিন্তু গল্পটা মোর কমপ্লেক্সের দিকে যাবে। যতটা বেশি মোর কমপ্লেক্সের দিকে যাবে, ততটা বেশি মানুষের কাছে ভালো লাগবে, মানুষের কাছে ব্যাপারটাকে বেশি কাছের মনে হবে, কারণ বর্তমানে সে এগুলোই ফেস করে অভ্যস্ত। একটা ফকির এসে যখন ভিক্ষা চায়, মানুষ ভিক্ষাটা দেয় আবার এটাও ভাবে যে আসল ফকির তো। আমরা আমাদের সমাজের সাথে বিভিন্ন জায়গা থেকে, আমরা যে জায়গা থেকে বাস করছি, যেখানে আমরা চারপাশে দেখছি যে ভালো খারাপের মিশ্রণ, তো ক্যারেক্টারের মধ্যেও আমরা সেই জায়গাগুলোকে খোঁজার চেষ্টা করি। আচ্ছা, ছোট্ট একটা টিপস দিয়ে নি, যদিও আজকে কোনো টিপস দেওয়ার ক্লাস না। আহ ত্রিমাত্রিক চরিত্র নিয়ে আমি সেদিন একটা পড়াশোনা করছিলাম, এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার পেয়েছি আমি। ত্রিমাত্রিক চরিত্র তৈরি করতে গেলে প্রথমত কি লাগবে, মানে কিভাবে একটা চরিত্র থ্রি ডাইমেনশনাল হয়, সেখানে তোকে চরিত্রের ত্রুটি বার করতে হবে। যে যে একটা তুই অভিনয় করছিস, ওটার ত্রুটি কি, ওটার দোষ কি। আমরা আজীবন গুণাবলী পড়ে আসছি, লেটস স্টার্ট দোষাবলী। চল আমরা এবার দোষাবলী পড়ি, দোষাবলী জানি, ওই ক্যারেক্টারের দোষ কি। এখন বলতে পারি যে দোষ কেন খুঁজে খুঁজে বের করার দিকে, হুম, সে আমরা কেন কেন সেটাকে আমরা খুঁজে বার করব, কারণ প্রত্যেকটা মানুষের, এভরিওয়ান, প্রত্যেকটা মানুষের মধ্যে কি হয়, প্রত্যেকটা মানুষের মধ্যে দোষ গুণ মিলিয়ে থাকে। আমার ক্যারেক্টার যদি শুধু গুণাবলী দিয়ে সম্পন্ন হয়, ও কিন্তু মানুষ হবে না, ও একটা আলাদা হাইপোথেটিক্যাল জিনিস হবে, যাকে রক্ত মাংসের ক্যারেক্টার মনে হবে না। রক্ত মাংসের ক্যারেক্টার মনে হতে গেলেই টু আর এজ হিউম্যান, প্রত্যেক মানুষের ভুল আছে, তো সো তোর ক্যারেক্টারের ভুল থাকবে, ওই ক্যারেক্টারের ভুলটা বার করতে হবে, ভুলটাকে দেখাতে হবে, তাহলে ক্যারেক্টারটা থ্রি ডাইমেনশনাল হয়ে তৈরি হবে। এটা রাইটারেরও দায়িত্ব, পারফর্মারও দায়িত্ব, নির্দেশকেরও দায়িত্ব। যে ডেলিভারিটা করছিলাম, যদি আমরা এমন ভাবে ডেলিভারি করি সেটাতে, যে অমিত কোন একটা পারপাস নিয়ে তুই এসছিস এই মেয়েটার মন জয় করে মেয়েটাকে একটা এমন জায়গায় নিয়ে যাওয়া যেখান থেকে মেয়েটাকে তোর কিডন্যাপ করাটা সহজ হবে। মানে তুই একটা অ্যাসাইন, তোকে বলেছে তুমি এই তোমাকে দিলাম, এই তুমি জাস্ট ওনাকে আপুকে পটায় পটায় কিছু করে
একটু তোমার বাড়ির কাছে নিয়ে আসবা, বাকিটুকু আপুকে আমরা তুলে নিয়ে যাবো, হোয়াট এভার, বা আমি জানি না অন্য কোনো জায়গাও থাকতে পারে একটা। আর তুই খুব বেশি এনজয় করছিস না, বাস আসবে, ওয়েট করছিস, তার মধ্যে এসে এর ভালো ভালো কথা, আর কেউ ভালো ভালো কথা বললে তো খারাপ কথা বলা যায় না, সো এই কথাগুলোই বলছিস। কিন্তু তুই আসলে বাস আসলে পরে বাসে উঠলেই বেশি আনন্দটা পাবি কথা বলার চেয়ে। সো লেটস স্টার্ট। ভেজাল ছাড়া গরুর দুধ আছে, আপনাদের শহরে পাইবেন না আপা। শরবত খেয়েছি মাত্র, আবার চা। বেশি বেশি আপ্যায়ন হয়ে গেছে। কি যে বলেন, দুর্লভপুরে বাস আসতে আসতে আরো অনেকবার আপ্যায়ন করার সুযোগ পাবো। কথা শুনে মনে হচ্ছে আপনি খুব সরল মানুষ। তা তো বটে, আসলে সরল কঠিন বুঝি না আপা। আমি বুঝি দুইটা মানুষের ভালোবাসার ফলে যে মানুষের সৃষ্টি হয়, ভালোবাসা ছাড়া তার আর কোনো কাজ নেই। বাহ, সুন্দর বলতে। মানুষকে ভালোবাসতে বাসতেই দিন ফুরায় যায়, কঠিন হবো কেমন আপা? তো ভালো কি শুধু দোকানে আসা মানুষজনদেরই বাসা যায়, নাকি বিশেষ কেউ আছে আপনার? পরিবার আছে আপনাদের দোয়ায়, সে আমার চেয়ে আরো বেশি ভালোবাসা বিলাইতে পারে। জঙ্গলের পাখি, কাঠবিড়ালি এসে তার হাত থেকে খাবার নিয়ে যায় দুই বেলা। হম, দেখি একবার যখন আসবো সুযোগ পেলে আপনার বাড়ি যাবো। হাজি চলেন, চলেন আপা, এই কাছেই বাসা আমার। না না, আজ না। আজকে আমি আসলে একটা ঠিকানা খুঁজছি, তো আমার সামনে বাস আসবে। আপনার কথা আমার মনে থাকবে, আমি নেক্সট বার আসলে অবশ্যই। দুর্লভপুরে কেউ আছে নাকি আপা আপনার পরিচিত? আহ এখনো ঠিক বুঝতে পারছি না কেউ আছে কিনা। মানুষের চেহারা বদলায়, পরিচয় বদলায়, মানুষকে বলতে চায়। সবকিছু আর বদলাইতে পারে না। এবং যে মানুষটা ভালো, আপনি হাজার চেষ্টা করলো, হাজার খারাপ মানুষের সাথে রাখলো, সে খারাপ হইতে পারে না। আর যে মানুষটা ধরেন খারাপ, আর হাজার ভালো মানুষের লগে রাখেন, ও খারাপই থাকে। সেটা কিন্তু ভুল না। মানে ভালো খারাপ বিষয়টা আবেগ। মানুষের রং ভীষণ কাঁচা, কাপড়ের রঙের চেয়েও সে দ্রুত রং বদলায়। আমার ওকে, বাস এসে গেছে। একদম ঠিক আছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই পার্টটা খুব বেশি ভালো হয় নাই। ভালো না হওয়ার মূল কারণটা হচ্ছে এইটার মোটিভেশন ঠিক নাই। নরসভা জানে না যে ও অপছন্দ করার পরেও কেন কথা বলছে। অমিত এইটা জানে না যে এই মেয়েটাকে আসলে মানে ও কি আলটিমেট কি করতে চায়, মানে ও কি অন্য কারো হয়ে কাজ করছে নাকি কি করতে চায়। যেই কারণে অমিতকে আমার সন্দেহ হয়েছে কয়েকবার। অমিতের লুকে মনে হয়েছে যে অমিত হয়তো তার একটা বদ মতলব আছে। আর মেয়েটাকে মনে হচ্ছে যে তুই তো কথা কস কেন, তোর যদি ভালো না লাগে তুই চুপ করে থাক, তোর কথা কইতে হইব কেন না। আমার এরকম সামাও ওর কারণ হচ্ছে যে ওর কথা বলার মোটিভেশনটা আমার কাছে স্পষ্ট লাগে। মোটিভেশনটা স্পষ্ট হওয়াটা খুব রকমের জরুরি। তো এখানে কি হচ্ছে, যখন তুই ব্যাখ্যা দেখো কিভাবে অভিনয় মজার জায়গা নিয়ে আসে। যখন তুই ব্যাখ্যা বদলে দেবে, তো তুমি সাবটেক্সট বদলে দিবে, একটা মোটিভেশনের লজিক তৈরি করতে হবে। সেই লজিকটা তৈরি করতে হবে ত্রিমাত্রিক। ডিরেক্টর
কো অ্যাক্টর এবং এই অ্যাক্টর, ওর মধ্যে এমন একটা কিছু থাকতে হবে অমিতের মধ্যে, যেইটা নশবাদ তোকে কথা বলতে এক ধরনের এনার্জি দেবে, মোটিভেশন দেবে, যে তুই যে পছন্দ না করলেও এই যে কথাবার্তাগুলো বলছিস, এগুলো তো খুব বেশি ভাই কয় টাকা দাম, 20 টাকা 10 টাকা দিবেন দিব না, এটা না। কথাগুলোর মধ্যে একটা ডেপথ, গভীরতা আছে তার মানে ওর মধ্যে সামও কিছু একটা এক্স ফ্যাক্টর থাকতে হবে, না হলে পরে তুই ওকে কেন তুই ওকে অ্যাটেনশন দিবি। আবার একই সাথে এটাও মনে হচ্ছে যে একটা মিস্ট্রি ক্রিয়েট করতে হবে, যে মিস্ট্রি তোকে টানে আবার একই সাথে টানেও না। এইটা মিস্ট্রি ক্রিয়েট করার জন্য ক্যারেক্টারটার মধ্যে এখানে হচ্ছে না, বলো না যে পারস্পরিক বোঝাপড়া। আমরা এতক্ষণ সলো পার্ট নিয়ে কাজ করলাম, সলো পার্টে তোর পার্টটা তোর, কারণ তো আমাদের লাইফ তো সলো না, আমি তো একক মানুষ হিসেবে জীবনযাপন করি না, আমি আমার জীবনযাপনে আমার সাথে অনেক মানুষ জীবনযাপন করে। তো অনেক মানুষ যখন জীবনযাপন করে তখন তেমনি ভাবে আমাদের শিল্প মাধ্যম, অভিনয় শিল্প মাধ্যম কো অ্যাক্টরের সাথে ভীষণভাবে সম্পর্কযুক্ত। কো অ্যাক্টর যদি এরকম একটা এক্সপেক্টার না দেয় নশোবাকে, তাহলে নশোবা কিন্তু এই জিনিসটা করতে পারবে না। কো অ্যাক্টরের ব্যাপারটা হচ্ছে, কো অ্যাক্টর যে তার ইন্টারপ্রিটেশন চেঞ্জ করলো, তারও একটা মোটিভেশন থাকতে হবে যে এই আপাকে আলটিমেট কি করলে পরে আপা তার সাথে বাসায় যেতে রাজি হবে। যেরকম যেরকম লুক দিচ্ছে, এই আপা তো কোনোদিন যাবে না, এই লুক দেখে কোনো আপাই যাবে না। তো একটা ইনোসেন্ট লুকের ভান করতে হবে, এবং সেই ইনোসেন্ট লুকের মাঝে মাঝে কোনো না কোনো জায়গায় একটু হলেও ভিতরের সাবটেক্সটের 3টা লেয়ার পরের যে জায়গাটা, ওটাও তুলে ধরতে হবে। এইখানে আসলে একটা ডেলিভারির মোটিভ, পয়েন্ট, মোমেন্টাম তৈরি হয়। এই বিষয়গুলোই ডেফিনেটলি একজন অ্যাক্টরকে তৈরি করে ফেলে। রুমাপা ঢুকেছেন বোধহয়, আমাদের হ্যাঁ, আমি সময় শেষ। ঢুকেছি পারপাসফুলি, কারণ হচ্ছে যে আমাদের সময় প্রায় শেষ, সেজন্যই না, এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এবং আমি খুবই মজা পাচ্ছিলাম ব্যাক স্ক্রিনে বসে। সেটা হচ্ছে একই সংলাপ নিয়ে যখন আমরা খেলছি, মোটিভটা চেঞ্জ হয়ে যায়, মানে সাবটেক্সটটা চেঞ্জ হয়ে যায়, সিচুয়েশনটাই যখন অন্যরকম হয়ে যায়, ওটা খুবই ইন্টারেস্টিং। এবং মিথস্ক্রিয়া সেটাও খুব ভালো করে বুঝলাম। আমাদের দু একটা প্রশ্ন আছে। আপনি বলেছিলেন যে 3 ওয়ার্ড, 3টা বাক্যে না যেন 3টা শব্দ হচ্ছে উত্তর দেবেন। একটা হচ্ছে নিকুল কুমার মন্ডলও একটা প্রশ্ন করেছে, একটু লম্বা প্রশ্ন ছিল। সেটা হচ্ছে এই যে গবেষণাধর্মী অভিনয় বা চরিত্র নির্মাণ, সেটার জন্য স্পেস বা মিডিয়াম কতটা গুরুত্বপূর্ণ এবং কেন, সেটা একটা প্রশ্ন। এবং তার আরো একটা প্রশ্ন আছে, আমি একই সাথে তার প্রশ্নটা যদি পরেরটাও দেখি, সেটা হচ্ছে চরিত্র নির্মাণ করতে সময় লাগলো 6 মাস, কিংবা 6 মাস কিংবা 6 দিন, স্পটে ক্যামেরা, লাইট, অ্যাকশন বা সহকর্মীর সামনে অভিনয় শুরু করতে গিয়ে যে ম্যাজিক তৈরি হয়, সেটাকে গ্রহণ করলে এতদিনের সাধনায় যে চরিত্র নির্মিত হয়েছিল, সেই চরিত্র উপস্থাপনে ব্যাঘাত ঘটলো কিনা। আর যদি ম্যাজিক মোমেন্টকেই এত গুরুত্ব দেওয়া হয়, তাহলে গবেষণার প্রয়োজন কতটা। সবার কাছে প্রথমত জানতে চাওয়া, দাদা ও অমিত সিনহার মতামত জানতে পারলেও ভালো লাগবে। আমরা দর্শকদের সবসময় বলি, দর্শক আপনারা একটু ছোট ছোট প্রশ্ন করবেন, তাহলে তা না হলে হয় যে যারা আলোচক থাকেন বা অতিথি থাকেন তারাও ঢেকে যান। এনিওয়ে, এই প্রশ্নটার উত্তরটা আপনার সুবিধার জন্য কি আরেকবার দেখাতে হবে? না না না, দেখাতে হবে না। দাদা বলুক, আপনার দাদা তারপরে বলুক, নশোবার তারপরে যাবে। আমি নিকুলকে বলতে চাই, নিকুল বাঘের বাচ্চার মতো তুই প্রশ্ন করছিস, সাবাস, একটা হেভি প্রশ্ন করছিস বাপ। তোর প্রশ্ন আমি চেষ্টা করবো 3টা বাক্যে উত্তর দেওয়া, যদিও কঠিন হবে। তোর বেশ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি। পয়েন্টটা হচ্ছে, অভিনেতার প্রস্তুতির জায়গাটা কখনোই এককভাবে ঘরে বসে নিজের মতো করে হওয়ার কথা নয়। সেটি তার কো অ্যাক্টরকে নিয়ে, ডিরেক্টরকে নিয়ে একসাথেই অভিনয়ের প্রস্তুতির জায়গাটা হওয়ার কথা। এবং থিয়েটারে কিন্তু ওই জিনিসটাই আসলে হয়। আমরা যে কাজটা করছি স্ক্রিন অ্যাক্টিং এর ক্ষেত্রে, ঘরে বসে এটাকে একটা তৈরি করার চেষ্টা করছি, ওই পদ্ধতিটি ভুল। আমরা একটা দিন প্রথমত মিটিং করে যে নির্দেশকের একটা ব্রিফ নিতে পারি, কয়েকটারে ভাবনা নিতে পারি, সেই ভাবনার ফলে আমরা হোমওয়ার্ক করতে পারি। কিন্তু 7 দিনের পরে হোমওয়ার্ক ফেলে এসে আবার আমাদের রিহার্সেল করা উচিত সেই ক্যারেক্টারটা তৈরি করার জন্য জায়গা থেকে। ক্যারেক্টার তৈরি করা, মনে রাখতে হবে, শিক্ষা যেমন অশিক্ষা যেমন বিপজ্জনক, ভুল শিক্ষা তার থেকে বেশি বিপজ্জনক। তো কেউ যদি ভুলটা প্র্যাকটিস করে ফেলে, আর মানুষ সময় অভিনয়ের সময় দেখিয়েছি, বাচ্চাদের থেকে নিয়ে যখন আমরা অভিনয় করি, মারা বাচ্চাদেরকে এমন জঘন্য অ্যাক্টিং শিখিয়ে দেয়, আমরা আর শুটিং করতে গিয়ে সেই বাচ্চাগুলিকে আর
ঠিকঠাক মতো অ্যাক্টিং করাতে পারি না। তুমি আমার জন্য খেলনা নিয়ে এসেছো? বাবা তুমি এভাবে কথা বলো না, নর্মাল করে বলো। ওর মা তো ওকে মুখস্থ করে দিচ্ছে এভাবে অভিনয় বলার। সুতরাং সবসময় যে প্রস্তুতির ব্যাপারটা ঠিক তাও নয়, খুব লাইনে প্রস্তুতি হতে হবে, ঠিকঠাক মতো প্রস্তুতি হবে। আর মাধ্যমের ব্যাপারটা বলছি, অভিনয়ের মূল সূত্রটা সমস্ত মাধ্যমে একদমই একই, প্রকাশটার জায়গাটা ভিন্ন। সুতরাং আমরা যে অভিনয়ের প্রস্তুতির কথাটা বললাম, যে প্রকাশের লাউড স্কেল একটু পরিমাপ ভলিউম বাড়ে কমে, কিন্তু আলটিমেট এক ধরনের ক্যারেক্টার চরিত্র নির্মাণের জন্য যে পথটা পাড়ি দিতে হয়, সেটা আসলে সব জায়গাতে একদমই একই। নশবা আহমেদ কিছু বল। বলুন আমার রসনা। দাদার সাথেই আমি বাকি কথাটুকু অ্যাড করতে চাই, যেহেতু আমি চারুকলায় পড়াশোনা করেছি। তো আমার পেইন্টিং এর ভাষায় আমি বলতে চাই যে আলটিমেটলি আপনাকে ক্যানভাসটা রেডি করতেই হবে, আপনাকে প্রিপারেশন দিতেই হবে। আপনি সেটা ওয়াটার কালার করবেন নাকি অয়েল কালার করবেন নাকি স্কেচ করবেন, আপনাকে আপনার প্রস্তুতিটা নিতেই হবে। কিন্তু আপনার রঙের সাথে আপনার যে সংযোগ, আপনার তুলির সাথে যে আপনার সম্পর্ক, সেটাকে আপনার স্থাপন করতেই হবে। এবং সেই তুলিটা হবে হয়তো আপনার ডিরেক্টর, আপনার সেই রংটা হবে হচ্ছে আপনার কো অ্যাক্টর। তো সবকিছু মিলেই কিন্তু আপনার ক্যানভাসটা তৈরি হবে। এবং আপনি হচ্ছেন ওই বুননটাতে হয়তো বা অনেকগুলো রং চাপিয়ে সেই আপনার পুরো ক্যানভাসটা রেডি করবেন, কিন্তু আপনার রঙের সাথে এবং আপনার তুলির সাথে যে আপনার সম্পর্ক, সেটা খুব জরুরি। এবং সেটাতেই আসলে ম্যাজিকটা ক্রিয়েট হয়। আচ্ছা, আম, অমিত, জি। না, আমি আসলে দাদা নশোবা বলার পর আসলে কিছু বলার থাকে না। ইটস অলমোস্ট অল দ্য সেম। আমি যেহেতু বাই প্রফেশন একজন ডাক্তারও, আমি যদি আমার ডাক্তারি জায়গা থেকে বলি, যে একটা প্রেসক্রিপশনে দেখতে খুবই মনে হয় যে একটা প্রেসক্রিপশন লেখা খুব সহজ, খুব তাড়াতাড়ি লেখা যায়, বাট এই প্রেসক্রিপশন লেখার যোগ্যতাটা অর্জন করতে হলে একজন ডাক্তারকে মিনিমাম 5 থেকে 10 বছর পড়ালেখার পরেই ওই জায়গাটায় যাওয়া যায়। যার প্র্যাকটিসটা ভালো, তার বেসটা তো যত ভালো, তার প্র্যাকটিসটা তত ভালো হয়। সো বেসিক জায়গাটা আসলে সব জায়গাতে একই হয়, আপনি যে প্রফেশনেই থাকেন, যেই প্র্যাকটিসটাই করেন, ফাউন্ডেশনটা সব জায়গায় একই। গাঁথুনিটা যদি ভালো হয়, বিল্ডিংটা ভালো উঠবে। জি, ধন্যবাদ। দীপন, সবসময় আমাদের যেটা হয়, দর্শকের প্রচুর প্রশ্ন থাকে। আচ্ছা, এটা আমারই একটা প্রশ্ন ছিল, আমি আমি আসলে এটা করতে চাইও। সেটা হচ্ছে, এখানে যত কথা হচ্ছিল সেখানে অভিব্যক্তির কথাও বলা হচ্ছিল, তা একদম খুব সংক্ষেপে। সেটা হচ্ছে, মঞ্চে টেলিভিশনের জন্য এই অভিব্যক্তিটা খুবই গুরুত্বপূর্ণ। ক্যামেরা ক্লোজে থাকে, ক্লোজ শট যখন ধরা হয় তখন খুব ভালো দেখা যায়। তো মঞ্চের জন্য আমি বুঝে গেছি, কিন্তু সেটা যদি আপনি একটু বলে দেন, যে মঞ্চে তো সবসময় অনেক দূরে যখন দর্শক থাকে তখন সবসময় চোখের অভিব্যক্তি বা এগুলো খুব ছোটখাটো ব্যাপারগুলো আসলে তো দেখা যায় না। তো সেক্ষেত্রে সংলাপ, বাচিক, আহ না কোনটা? কারণ হচ্ছে, আমি দেখেছি আমাদের এখানে মেইন হলে বসলে অনেক সময় দূর থেকে কিন্তু চোখের এক্সপ্রেশন বোঝা যায় না, আমি কাঁদছি কি চোখ হাসছে না চোখ কাঁদছে, সেটা অনেক সময় দেখা যায় না। তো সেক্ষেত্রে আমি দীপঙ্কর, এখানে দীপন। দুটো জিনিস বলতে চাই, যে আমি আসলে একটা মাঝামাঝি জায়গায় অবস্থান করতে চাই এইসব বিষয়ে। আমি মনে করি যে দর্শকের মঞ্চ থেকেও দর্শক মানে অভিনেতা অভিনেত্রীর চোখের জলটুকুও দেখা যায়। কারণটা হচ্ছে যে আমরা যখন মিজোসিন পড়েছি এক সময়, মিজোসিনের মধ্যে অনেকগুলো শর্টস তৈরি হয়ে মিজোসিন তৈরি হয়, এবং মিজোসিনের সূত্রপাত কিন্তু বেসিক্যালি মঞ্চ থেকে। তো আমরা যখন মঞ্চ দেখি, তো আমরা কিন্তু চোখের অজান্তেই আমরা অনেক সময় আমাদের চোখ ঠিক আমাদেরকে ফোকাস কখনো করে পুরো, যখন পুরো স্ক্রিনটা ভরে থাকে, আমি তখন মানে পুরো মঞ্চ ভরে থাকে, তখন পুরো মঞ্চে ফোকাস করে। আমরা লং শট দেখি যখন একদম দুজন কথা বলে একটা গাছের গুড়িতে বসে, আমরা এই দুজনকে দেখি, তার একটা শট দেখি। যখন যে কোনো একজন চুপচাপ বসে থাকে আর আরেকজন কোনো একটা আঙ্গুল দিয়ে কোন জায়গায় টাচ করে, বা নাকের জায়গায় বা হাতের জায়গায় টাচ করে, আমরা ঠিক তখন তার দিকে ফোকাস অফ করি। আমাদের চোখ অদ্ভুত রকমের একটা দুর্দান্ত ক্যামেরা, যা খুব চোখের নিমিষে জুম ইন করতে পারে, জুম আউট করতে পারে। মানে এইটার আমাদের চোখের অটোফোকাস মানে দুর্দান্ত লেভেল অটোফোকাস। মানে এই অটোফোকাস ক্ষমতা পৃথিবীর আরো কারো নাই, যে আমরা একদমই প্রপারলি অটোফোকাস করতে পারি। আমরা যেটা পারি না আমাদের চোখের ক্ষমতার বাইরে, যে খুব দূরে হলে খুব ছোট ছোট জায়গাগুলোকে আমরা ইগনোর করতে পারি। দেখতে পারি। বরঞ্চ আমি ওকে। যেটা বলি কি, আমি যেটা বলতে চাই যে মঞ্চে ঠিক আছে, সিনেমাতে গিয়ে বা টিভিতে গিয়ে ওটিকে কমানো দরকার।
হুম হুম। কারণ হচ্ছে যে একে তো চোখ, আমাদের চোখ একটা ভূমিকা রাখছে, ক্যামেরা একটা বাড়তি চোখ হয়ে আরো কাছে যাচ্ছে, তো সেখানে একটু কমানো দরকার। কিন্তু মঞ্চে কাদার জন্য যে এভাবে এভাবে কাঁদতে হবে তার কোনো মানে নেই। হ্যাঁ, না, শুধু সেটা চোখের অবশ্যই জল না। ফেলে শুধু চোখের জল ফেলে কাঁদলে পরেও আমার মনে হয় যে দর্শক সেটাকে তৈরি করতে পারে। এখানে পরিচালকের বলাটা ভূমিকা আছে, নির্দেশক সেখানে কিভাবে দর্শকের মনোযোগকে শুধুমাত্র সেই পারফর্মারের দিকেই নিয়ে যাবেন, ওটি বড় বিষয়। এক পাশে একজন অবশ্যই। পারফর্মার দাঁড়িয়ে কাঁদছে, অন্য পাশে আরেকটি কমেডি অ্যাক্টর দুর্দান্ত কমেডি অ্যাক্টিং করছে, এখন এই তাহলে তো পারফর্মারের হ্যাঁ, দিকে কোনো চোখ যাবে না। সুতরাং ব্যাপারটা অবশ্যই। আসলে ডিজাইনের উপর ডিপেন্ড করে। হুম, অনেক ধন্যবাদ। যেটা বলছিলাম যে সাধারণত এই ক্লাসগুলোতে অনেক প্রশ্ন থাকে দর্শকের, কিন্তু আজকে প্রশ্ন কম। কারণ আমি বুঝতে পারছি, কারণ এটা একদম প্র্যাকটিক্যাল ক্লাস হয়েছে, একই জিনিস বারবার করে দেখানো হচ্ছে, কাজী বুঝে নিয়েছে। আমি আমি আমার মতো করে আমি যেভাবে নিজে বুঝতে পেরেছি সেভাবে। কাজী নওশাব আহমেদ, অমিত সিনহা, দীপঙ্কর দীপন, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ এই ব্যস্ত সময়ের মধ্যেও আমাদের সাথে থাকার জন্য এবং যুক্ত হওয়ার জন্য। আবার নিশ্চয়ই দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের আমি কি একটা শেষ কথা বলে কিছু শেষ বলে করতে চাই আপনারা রুমা আপা। বিদায় নেবেন? জি, জি প্লিজ। জি, আমি যেমন শেষ করতে চাই, আসলে আজকে এই ক্লাসের আয়োজনটা করার পিছনে একটা বড় ভূমিকা রেখেছে আপনাদেরকে অভিনয়ের যে মজা ওইটার একটু হলেও স্বাদ দিতে চাই। অভিনয়ের করার ক্ষেত্রে আপনি জগৎ তৈরি করতে পারেন, আপনার ইলুশনের মধ্যে, ইমাজিনেশনের মধ্যে অনেকগুলো জগৎ তৈরি করতে পারেন, এই জগৎগুলোকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। এই গুণটা, এই ক্ষমতাটা আহ শিল্পী ছাড়া আর কারো নেই। এইটা একদম, একদম। এতগুলো জগৎ তৈরি করার যে একটা বিশাল ক্ষমতা আমাদেরকে দিয়েছেন, ঠিক এই একটা জায়গার কারণে কিন্তু শিল্পীরা আমরা অনেক দিক থেকে অনেক রকম বঞ্চিত হওয়ার পরেও এই একটা জায়গায় আমরা পড়ে থাকি, কারণ আমরা আসলে এক ধরনের বিভিন্ন রকম জগৎ সৃষ্টি করতে পারি। সো অভিনয় যখন করছেনই, তাহলে এই যে বাড়তি আপনার জন্য যে বিশাল একটা জিনিস দিয়ে দেওয়া হয়েছে আপনাকে, ওটিকে গ্রহণ করবেন না কেন? সো অভিনয়কে নিয়ে খেলতে শিখুন, মজা করতে শিখুন এবং নানাভাবে অভিনয়কে প্রকাশ করতে শিখুন। দেখবেন যে পরবর্তীতে আপনার অ্যাক্টিং স্কিল অনেক বেশি রকমের ডেভেলপ হবে, মাঝখান থেকে আপনি নিজে খুব ভালো লাগবে, মজা পাবে। ধন্যবাদ অনেক সবাইকে। ধন্যবাদ। ধন্যবাদ। না, ঠিক আছে। অমিত সিনহা এবং কাজী নওশাব আহমেদ, আপনাদেরকেও ধন্যবাদ। দীপঙ্কর দীপন, আমরা তাহলে বিদায় নিচ্ছি আপনাদের কাছ না, থেকে। অমিত 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 এবং নশবা 2 মিনিট করে কিছু বলুক। কিছু বলবেন? 4 মিনিটে চার কিছু মিনিটে বলবেন কিছু হবে। আপনি? হ্যাঁ হ্যাঁ জি, অমিত। হ্যাঁ প্লিজ। আমি শুধু এতটুকু বলবো যে দাদা যেটা বললেন যে এই এই একটা সেক্টর যেখানে একটা মানুষের অনেকগুলো জগৎ তৈরি হয়। আমি ব্যক্তিগতভাবে ব্যক্তি জীবনে একজন চিকিৎসক হয়ে আমি অভিনয়টা, অনেকে বলে যে আমি হয়তো বা পাগলামি করি, আমি পাগল, বাট আমার একটাই অনেস্ট জায়গা থেকে যে আই এনজয় দিস দিস থিং, এনজয় দিস ক্রিয়েটিভ জার্নি। তো আজকে আমাদেরকে এই আপনাদের বর্তমানের এই আয়োজনে স্পেশালি দাদাকে থ্যাঙ্কস যে আমাকে ইনক্লুড করেছেন এই এই আজকের সেশনটাতে। তো আমি সত্যি অনেক এনজয় করলাম, শেখারও ছিল অনেক কিছু। আর তো এই তো, সবাইকে ধন্যবাদ এবং থ্যাঙ্কস এভরিওয়ান। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। নওশাবা। আমি এটাই বলতে চাই যে আমি আরেকবার বুঝলাম যে আমি কেন এত কিছু হবার পর আমি অভিনয়টা থাকতে পারি না এই মোমেন্ট গুলোর জন্য, এই আনন্দটুকুর জন্যই। যে এই যে আমাদের মাঝে যে একটা, আমরা যখন সেটে থাকি একটা আলাদা পরিবারের মতো, আমার ডিরেক্টরের সাথে আমার একটা কেমিস্ট্রি, আমার কো আর্টিস্টের সাথে আমার একটা chemistry, একটা আলাদা পরিবার, একটা কল্পনার জগৎ, আমরা নিজস্ব একটা, মানে সামটাইম যে আমাদের নিজেদেরকে মনে হয় আমরা কিছুটা সৃষ্টিকর্তার কাছাকাছি, আমরা একটি জগতের মধ্যে আরেকটি জগৎ সৃষ্টি করছি। এটার আনন্দ আসলে অন্যরকম। এটা যে এটার ভিতরে থাকে সেটাই তারা বুঝতে পারে। তো সেই আনন্দটুকুই আমরা এখানে প্রকাশ করার চেষ্টা করেছি। জানি না কতটুকু হয়েছে, এবং এই আয়োজনের জন্য আমি প্রচন্ড কৃতজ্ঞ দাদার কাছে এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, এবং আমরা খুব ভালো একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেলাম। দর্শক এবং অভিনেতা এবং নির্দেশকের মিথস্ক্রিয়া, যেটা বলছিলেন দীপঙ্কর দীপন। আপনারা তিনজন ভালো থাকবেন। আপনাদের সঙ্গে নিশ্চয়ই আবার কখনো না কখনো দেখা হবে। প্রিয় দর্শক, আমাদের আজকে 34তম ক্লাস শেষ হলো। আপনারা জানেন যে প্রতি সপ্তাহে রোববার এই ক্লাসটি আমাদের হয়, বটতলা অ্যাক্টরস স্টুডিওর অনলাইন ক্লাস। আগামী 11 তারিখ উন্নয়ন নাট্য
সুযোগ ও সম্ভাবনা নিয়ে কথা বলতে আসবেন আমাদের সাথে, নাট্য ব্যক্তিত্ব শামসুল আলম বকুল। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, যে যেখানে আছেন ভালো থাকবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে। এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। শুভরাত্রি।